আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হালাল এবং হারাম, ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হালাল ও হারাম সম্পর্কে আজকে কিছু আলোচনা করার জন্য এবং কিছু আলোচনা শোনার জন্য আমরা এখানে তৌফিক পেয়েছি। এজন্য সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো শিরকত, পার্টনারশিপ ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা থেকে বর্তমান সময়ের আধুনিক কোম্পানি ফরমেশন কিভাবে হয় এবং কোম্পানি ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ এবং কোম্পানির যেই স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার কতটুকু শরিয়াসম্মত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো জানার পেছনে আমাদের উদ্দেশ্য কি? আরও সহজভাবে বললে, অর্থনীতির এই পাঠ জেনে আমাদের লাভ কি, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। আমরা কেন এটা জানব? এর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তিনি ইরশাদ করেছেন যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে, বিধিবিধানগুলোকে বিস্তারিত বিবরণ সহ বয়ান করেছেন এই কারণে যেন আমরা সেগুলো নিয়ে চিন্তা করি। ইসলাম যেই জীবন ব্যবস্থা দিয়েছে সেই জীবন ব্যবস্থা আর পাশ্চাত্য অর্থনীতি আমাদেরকে যেই অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছে সেই অর্থ ব্যবস্থা, এই দুটিকে যখন আমরা তুলনা করব, যখন এই দুটিকে আমরা কম্পেয়ার করে দেখতে চেষ্টা করব, তো ওই দেখতে চেষ্টা করাটাই লাআল্লাকুম তাতাফাক্কারুনের অংশ, চিন্তা ভাবনার অংশ, যেটা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। যখন আমরা দুটাকে কম্পেয়ার করব তখন আমরা দেখতে পাবো যে আসলে ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থব্যবস্থা এটি কতটা সুন্দর, কতটা চমৎকার এবং এটি কতটা টেকসই। অপরদিকে পাশ্চাত্য অর্থব্যবস্থা কতটা ভঙ্গুর, কতটা সমাজের জন্য ক্ষতিকর, সেগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। এ দুটি যদি স্পষ্ট হয়ে যায় তখন ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানা এবং ইসলামী যে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এ বিষয়টি মনে প্রাণে বিশ্বাস করতে আমাদের জন্য সহায়ক হবে। মূলত এই উদ্দেশ্যেই আমাদের আজকে আমরা পশ্চিমা অর্থনীতির দেওয়া কোম্পানির বিষয়টি জানার চেষ্টা করব। আমরা বলতে পারি, সংক্ষেপে যদি বলি তাহলে এটি আমাদের আজকের লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে। এবং যদি আমরা কোম্পানিকে ভালোভাবে বুঝতে পারি এবং আসলে কোম্পানি কেমন হওয়া উচিত সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আজকের এই দর্স বা আজকের এই আলোচনা ইনশাল্লাহ সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোম্পানি বোঝার আগে আমরা শুরুতে আপনাদেরকে একটা স্লাইড শেয়ার করা হয়েছে স্টুডেন্ট গ্রুপে। সেখানে আপনারা একটা স্লাইড দেখতে পারবেন, ইসলামী বিনিয়োগ পদ্ধতি শিরকাত। এই বিনিয়োগ পদ্ধতিটা আমরা আগে জানব, অর্থাৎ ইসলামের বিনিয়োগ পদ্ধতি কেমন, এটা জানার পরে দ্বিতীয় আলোচনায় আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কত ধরনের হয়, কত রকমের হয় সেটা জানব। সেখান থেকে কোম্পানি কিভাবে ফরমেশন হয় সেটা জানব এবং কোম্পানির ক্ষেত্রে কি কি বিধান রয়েছে সেগুলো আমরা জানব। তো এভাবে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করা হয়েছে, আর একটা আলোচনা শেষে শেয়ার করা হবে। সুবহানাল্লাহ। ইসলামী বিনিয়োগ পদ্ধতি শিরকত
এর অর্থ হলো পার্টনারশিপ। এরও আগে থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি মূলত ইসলামে ব্যবসা করা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার দুটি পদ্ধতি। একটা হলো ব্যক্তিকেন্দ্রিক একক ব্যবসা, যেটাকে আমরা সাধারণ ক্রয় বিক্রয় বলি, আর আরেকটি হলো পার্টনারশিপ বা শিরকতের মাধ্যমে ব্যবসা করা। তো একক ব্যবসা যেটা, এটা সাধারণত সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানুষের মধ্যে এটা প্রচলিত। ঠিক তদ্রূপ কোরআনে কারিম থেকে বোঝা যায় যে শিরকত বা পার্টনারশিপের যে ব্যবস্থাটা, অর্থাৎ কয়েকজন মিলে একটি কাজে শরিক হওয়া, সেটা ব্যবসা হোক বা অন্য কোনো প্রয়োজনীয় কাজ হোক, এর উদাহরণ কোরআনে কারিমে পাওয়া যায়। আসহাবে কাহাফ, আপনারা নাম শুনেছেন, সূরায়ে কাহাফ যাদেরকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে। তো আসহাবে কাহাফ তারা যখন গুহায় অনেক দিন পর্যন্ত লুকিয়েছিল, তো সর্বপ্রথম যখন তারা ঘুম থেকে ওঠে, তারপরে তারা একজনকে খাদ্য আহ, তালাশ করার জন্য যে টাকা পয়সা তাদের কাছে ছিল, অর্থাৎ যে রূপার মুদ্রাগুলো ছিল, সেগুলো নিয়ে তাদেরকে একজনকে তারা বলেছে, আমাদের পক্ষ থেকে তুমি একজন গিয়ে কি করো, দেখো বাজারে কোনো কিছু পাওয়া যায় কিনা। এই একজনকে তারা প্রতিনিধি বানিয়েছে সবার পক্ষ থেকে, এবং সবার টাকাগুলোকেই একত্রিত করেই তাকে দিয়েছিল। এইখান থেকে ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, এটি যৌথ মূলধন ক্রয় ও ভোগের বৈধতার একটি প্রমাণ। এইখান থেকে বোঝা যায় যে যৌথ কার্যক্রম পরিচালনা করা এটা সে সময়েও কি ছিল, প্রচলিত ছিল। তো দলিল হিসাবে যদি গ্রহণ করা হয় তাহলে এই আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করা যেতে পারে যে শিরকত বা পার্টনারশিপ কার্যক্রম কোরআনে কারিমে অনুমোদিত। এছাড়াও কোরআনে কারিমে আরও আয়াত আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল খুলাতা লা ইয়াবগুনা বা'দুহুম আলা বা'দিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে অনেক খুলাতা অর্থাৎ অংশীদার তারা একে অপরের সাথে তারা বরখেলাফ করে, চুক্তিতে বরখেলাফ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া। ও কলিলুম মাহুম, তারা খুব অল্প সংখ্যক মানুষই এমন যারা বরখেলাফ করে না। এখান থেকেও বোঝা যায় যে শরিকানা পদ্ধতিটি ইসলামে স্বীকৃত, তবে যদি শর্ত হলো একজন যদি আরেকজনের সাথে কি না করে, চুক্তি ভঙ্গ না করে, অথবা একজন আরেকজনের সাথে খেয়ানত না করে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসিতে তিনি বয়ান করেছেন যে আল্লাহ তাআলা বলেন, আনা থালিসুশ শারিকাইনি মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি দুই অংশীদারির মধ্যে তৃতীয় অংশীদার যতক্ষণ না একজন আরেকজনের সাথে খেয়ানত করে। যদি খেয়ানত করে তখন আল্লাহ তাআলা আর তাদের সাথে থাকেন না। আবু দাউদে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অংশীদারি কার্যক্রমে তাহলে বোঝা গেল, অংশীদারি কার্যক্রমে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একজন আরেকজনের প্রতি ট্রাস্ট, বিশ্বাস, আমানত এগুলো রক্ষা করা। এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অংশীদারি কার্যক্রম এটি ইসলামে স্বীকৃত। এরপর আমরা আলোচনায় যাব অংশীদারি কার্যক্রমের কতগুলো প্রকার আছে। অংশীদারি কার্যক্রমের কতগুলো প্রকার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। আপনাদেরকে একটা যেই স্লাইডটা দেওয়া হয়েছে সেখানের তৃতীয় পৃষ্ঠায় আপনারা একটু দেখলে ভালো হয়। এটা দেখলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা ক্লিয়ার হবে এবং যে আলোচনাটা কোম্পানির সাথে সম্পৃক্ত সেটা আমাদের সামনে কি হবে, স্পষ্ট হবে। 3 নম্বর পৃষ্ঠা। শিরকতের রূপরেখা, ফিকহি শ্রেণীবিন্যাস। আমরা গত দর্শে, আপনাদের মনে আছে কিনা, এর আগে আমি যে দর্শ করেছিলাম সেই দর্শে মুদারাবা নিয়ে আলোচনা করেছিলাম। মুদারাবা এটাও কিন্তু একটি শিরকতের অংশ।
পার্টনারশিপ, এক পক্ষ থেকে পুঁজি, আরেক পক্ষ থেকে শ্রম। তো দুটি মিলে একটা কি হয়, সম্পর্ক তৈরি হয়, পার্টনারশিপ সম্পর্ক। এটা একটা প্রকার। শিরকতের আরেকটা প্রকার হলো, যেটা ফিকহের কিতাবগুলোতে সাধারণত শিরকত নামেই থাকে, আর মুদারাবাতও মুদারাবা নামে থাকে। শিরকত নামে ফিকহের কিতাবগুলোতে যেই অধ্যায়টি থাকে সেটি সাধারণত তিন প্রকারে প্রধানত বিভক্ত। কয় প্রকারে? তিনটি প্রকার। শিরকত মানে তো আমরা জানি পার্টনারশিপ, মানে অংশীদারিত্ব। এর মধ্যে একটা হলো শিরকাতুল ইবাহা, মানে সকলেই যেখানে অংশীদার কোনো চুক্তি ছাড়াই। যেমন মেন রোডে চলার জন্য সকলের সমান অধিকার আছে, সাগরের পানি, এগুলো হলো শিরকাতুল ইবাহার অংশ। অর্থাৎ সকলেই যেখানে কি করতে পারে, চলাচল করতে পারে বা সেগুলোকে ব্যবহার করতে পারে, এগুলোকে শিরকাতুল ইবাহা বলে। আগুনের ব্যবহার, একজনের কাছ থেকে আরেকজন আগুন নিতে পারে, এগুলো হলো শিরকাতুল ইবাহার অংশ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাসু শুরাকা ও ফিসালাসি, মানুষ তিনটি বিষয়ে শরিক। আন্নারু আল কালাউ, একটা হলো আগুন, আরেকটা হলো ঘাস, আর আরেকটা হলো আলমা, পানি। সে সময়ের বিবেচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি বিষয়কে বলেছেন। তো এটা হলো শিরকাতুল ইবাহার অংশ। এটা নিয়ে সাধারণত আলোচনা খুব কম হয়, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবেও না। শিরকাতের আরেকটা অংশ হলো মালিকানা ভিত্তিক অংশীদারিত্ব, শিরকাতুল মিল্ক। সেটা হলো এরকম, দুজন ব্যক্তি একই সাথে কোনো সম্পদের ওয়ারিশ হয়েছে, বাবার থেকে দুই ছেলে ওয়ারিশ হলো, ওই সম্পদটা হলো একটা সম্পত্তি, ভাগ করার এখন আপাতত ভাগ করা হয়নি। তাহলে এই যে সম্পত্তিতে দুজন শরিক হয়ে গেল, অংশীদার হয়ে গেল, এই অংশীদারকে বলা হয় শিরকাতুল মিল্ক, মালিকানা ভিত্তিক অংশীদারিত্ব। অথবা দুজনে মিলে, একজনের গম ছিল 100 কেজি, আরেকজনের গম 100 কেজি, তারা দুজনে মিলে একসাথে জিনিসগুলো মিলিয়ে কোনো কারণে তারা ব্যবহার করলো, অথবা অনেক দিন পর্যন্ত একসাথে খাবার দাবার খেলো। আমরা অনেক সময় যখন একসাথে থাকি তখন এরকম ধরনের শিরকত আমরা করি, পার্টনারশিপ আমরা করি। এটা ব্যবসায়িক উদ্দেশ্যে না, শুধু দুটি সম্পদকে একসাথে কি করা, যুক্ত করা, এটাকে শিরকাতুল মিল্ক বলে। এটি আবার দুই প্রকার বলা হয়েছে, কোনোটা ইচ্ছাকৃত, কোনোটা অনিচ্ছাকৃত হয়ে যায়। অনিচ্ছাকৃত যেমন ওয়ারিশ সূত্রে পাওয়া, এখানে আমার কোনো কর্তৃত্ব নাই। ইচ্ছাকৃত যেমন আমরা দুজনের গম ছিল, দুজনে মিলিয়ে নিলাম। তো শিরকাতুল মিল্ক এই বিষয়টি আমাদের আধুনিক লেনদেনে কিছু ক্ষেত্রে আসে। আমরা যখন হাউস ফাইন্যান্সিং করতে চাই, কোন কি ফাইন্যান্সিং? হাউস ফাইন্যান্সিং যখন করতে চাই, ইসলামী ব্যাংকের কাছে আমরা যখন যাব, তখন তারা আমাকে প্রথমে শিরকাতুল মিল্ক করবে। অর্থাৎ আপনার কিছু টাকা আছে, আপনার জমি আছে, তো তারাও কিছু টাকা আপনার জমিতে ইনভেস্ট করবে, করে দুজনে মিলে আগে মালিকানা সৃষ্টি করবে। এরপরে ধীরে ধীরে তার মালিকানা আপনার কাছে বিক্রি করবে, ইজারার মাধ্যমে হতে পারে, নানান পদ্ধতিতে তারা সেটাকে আপনাকে হস্তান্তর করবে তার মালিকানা। তো শিরকাতুল মিল্কের আলোচনাটা ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিরকাতুল আকদ বা চুক্তিভিত্তিক অংশীদারিত্ব। শিরকাতুল আকদ বা চুক্তিভিত্তিক অংশীদারিত্ব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের, প্রথমত দুই ধরনের, একটা হলো মুফাওয়াজা, আরেকটা ইনান। তো মুফাওয়াজার আলোচনাটা হয় না, ইনানের আলোচনাই হয়, এবং এটাই গুরুত্বপূর্ণ এবং এটাই বর্তমানে প্রচলিত। এটি তিন ভাগে বিভক্ত। একটা হলো আমাল, শ্রম ভিত্তিক অংশীদারিত্ব, শুধু শ্রম দেওয়া হয়। আমরা যদি উদাহরণ বলি তাহলে বলতে পারি, শ্রম ভিত্তিক অংশীদারিত্ব হলো একটা কনসালটেন্সি ফার্ম খুললেন। এই কনসালটেন্সি ফার্মে সাধারণত সবাই মিলে কি করবে, 10 জন 12 জন কনসালটেন্ট থাকলো, তারা সকলে মিলে শুধু এই কনসালটেন্সি সার্ভিসটা তারা দিবে। তো এটাকে সাধারণত এখানে শ্রমটা বেশি থাকে, অর্থনৈতিক বিষয় থাকে, তবে এটা কম, তার চেয়ে বেশি থাকে কিসের অংশ, শ্রমের অংশ। এই অংশীদারিত্বকে কি বলে, শ্রম ভিত্তিক অংশীদারিত্ব বলে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা?
আরেকটা অংশীদারিত্ব আছে হলো শিরকাতুল বুজু, বা আপনার সুনাম ও দায় ভিত্তিক অংশীদারিত্ব। যারা সাধারণত বর্তমান সময়ে কোনো পুঁজি ছাড়া ব্যবসা করে, পুঁজি ছাড়া ব্যবসা করে, অনলাইন মার্কেটিং ব্যবসা, অনলাইনে সাধারণত যেই যেমন রকমারির কথাই বলি, বা রকমারি জাতীয় যেই মানে প্রতিষ্ঠানগুলো আছে, এরা শুরুতে আপনার পুঁজি ছাড়াই ব্যবসা শুরু করতে পারে। শুধু একটা প্ল্যাটফর্ম খুলে বইয়ের অর্ডার নিবে, অর্ডার নেওয়ার পরে অর্ডার পাবে মানুষের কাছ থেকে, এরপর সেই বইটা কিনে তারপরে মানে টাকা নিবে তার কাছ থেকে, নিয়ে তারপরে ওই বইটা কিনে আবার তাকে দিবে, এখান থেকে সে কিছু লাভ নিবে। মধ্যস্থতা করা, ব্রোকারেজ হাউসগুলো মধ্যস্থতা করে, মধ্যস্থতা কিভাবে করে, তার টেকনিক্যাল জ্ঞান আছে, এই জন্য তার কাছে মানুষ যায়, তার প্রতি মানুষের আশ্বস্ত আছে, বিশ্বাস আছে। আইনি সহযোগিতা যারা দেয়, তো আইনি সহযোগিতা যারা দেয় তারাও যদি 10 জন আইনি সহায়তাকারী তারা একসাথে যুক্ত হলো, তারা মূলত আইনি সহায়তা দিবে, তো তারাও মূলত সুনামের ভিত্তিতে একসাথে কি হয়, যুক্ত হয়, হয়ে তারপরে কোনো একটা ব্যবসাকে দাঁড় করায়। এটাকে শিরকাতুল বুজু বলে। এটারও কিছু প্রয়োগ আমাদের সমাজে, বেশ কিছু প্রয়োগ আমাদের সমাজে আছে। বুঝতে পেরেছেন? 3 নাম্বার আরেকটা হলো শিরকাতুল আমওয়াল, অর্থভিত্তিক আপনার বা সম্পদ ভিত্তিক অংশীদারিত্ব। সম্পদ ভিত্তিক অংশীদারিত্ব, এই সম্পদ ভিত্তিক অংশীদারিত্বটাই মূলত আমাদের কোম্পানিকে কি করবে, ফরমেশনের সহযোগিতা করবে। অর্থাৎ 10 জন বা 12 জন বা একাধিক ব্যক্তি, অনেক ব্যক্তিই হতে পারে, তারা সকলে মিলে অংশীদারিত্ব করবে সম্পদের। সেই সম্পদ দিয়ে তারা কি করবে, একটা ব্যবসা দাঁড় করাবে। সম্পদটা এখানে মূল থাকবে, যদিও কাজ থাকবে, তবে কাজের চেয়ে সম্পদের পরিমাণটা এখানে কি থাকবে, প্রাধান্য বেশি থাকবে। এটাকে বলা হয় শ্রম ভিত্তিক অংশীদারিত্ব। তাহলে আমরা আজকের আলোচনায় যে 3টি বিষয়কে ফোকাস করব, একটা হলো শ্রম ভিত্তিক অংশীদারিত্ব, আরেকটি হলো সুনাম ভিত্তিক অংশীদারিত্ব, আর আরেকটি হলো সম্পদ ভিত্তিক অংশীদারিত্ব। আমরা কি বুঝতে পেরেছি বিষয়গুলো? তাহলে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে হলো পুঁজিভিত্তিক আলোচনায়, অর্থাৎ পুঁজিভিত্তিক যে অংশীদারিত্ব সেটা নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করব। তো পুঁজিভিত্তিক অংশীদারিত্ব যেটা, এটাকে শিরকাতুল আমওয়াল বলে আরবিতে। এর কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে। এই বিধিবিধান এবং এর ফিচার্স, এই দুটো জিনিস যদি আমরা জানি, তাহলে কোম্পানির সাথে কম্পেয়ার করতে আমাদের জন্য সহজ হবে। শিরকাতুল আমওয়ালের ক্ষেত্রে পুঁজির যে প্রকৃতি, সেটি হলো, প্রথম যেই শর্তটা, সেটা নগদ অর্থে পুঁজি দিতে হবে। সকলে যখন পুঁজি দিবে, 5 জন বা 10 জন মিলে একটা ব্যবসা দাঁড় করাবে, যখন পুঁজি দিবে, পুঁজি কিসে হতে হবে, নগদ অর্থে হতে হবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন আমাদের হানাফি ফিকহে এটি অনুমোদন নাই, তবে মালিকি ফিকহে আছে যে পণ্য বা অ্যাসেট দিয়েও পুঁজিভিত্তিক অংশীদারিত্ব সৃষ্টি হতে পারে। অর্থাৎ একজনের একটা প্ল্যাটফর্ম আছে, দোকান আছে, তো সেই দোকানটাকেই সে তার পুঁজি হিসাবে দেখাবে। কিভাবে? ভ্যালুয়েশন করবে, দোকানটার ভ্যালুয়েশন করে তারপরে কত টাকা ভ্যালু হলো সেটাকে সে পুঁজি হিসাবে দেখাবে। অন্য যে শরিক বা পার্টনার হবে, সে তার অর্থ যে ক্যাশ দিচ্ছে সেটাকে সে তার ক্যাশ হিসেবে দেখাবে, পুঁজি হিসেবে দেখাবে। এইভাবে অ্যাসেট এবং ক্যাশ দুটি মিলিয়েই কি করা যেতে পারে, অংশীদারিত্ব সৃষ্টি করা যেতে পারে। এটার উপরে পরবর্তী হানাফি ফকিহগণের মধ্যে বিশেষ করে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ এটাকে বলেছেন যে এরকম করা যাওয়া উচিত। তো পরবর্তী যারা ফকি আছেন তারা এটাকে অনুমোদন দিয়েছেন যে মালিকি ফিকহ অনুযায়ী অ্যাসেট দিয়েও কোনো ব্যক্তি চাইলে পুঁজিতে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় শর্ত হলো পারস্পরিক সম্পর্ক যেটা হবে, 10 জন মিলে একটা ব্যবসা পরিচালনা করলো, তো 10 জনের সম্পর্কটা হবে উকিল বা প্রতিনিধিত্বমূলক সম্পর্ক। এর অর্থ হলো, একজন যদি কাজ করে, ব্যবসা করতেছে, 10 জনের 10 জনই ব্যবসা করতেছে হতে পারে, আবার কেউ স্লিপিং পার্টনারও থাকতে পারে, সেটা পরে আলোচনায় আসবে। তো যে কাজ করবে বা যারা কাজ করবে, একজন যদি কাজ করে, এর দায় সবার উপরে কি আসবে, সমানভাবে বর্তাবে। ধরেন একজন ব্যবসা করতে গিয়ে 10,000 টাকা ঋণ করে ফেলেছে বা সে লস দিয়েছে,
তাহলে এই লসটা সবার কি করতে হবে? সমানভাবে মানে বহন করতে হবে, কারণ একজন আরেকজনের কি উকিল বা এজেন্ট। তো 10 জনের 10 জনেই কাজ করতে পারে, অথবা 9 জনে কাজ করতে পারে। তো যদি 10 জনেই কাজ করে, যেই কাজ করবে, যা কাজ করবে, 10 জনের প্রত্যেকের উপরে কি করতে হবে? সেটার দায়ভার নিতে হবে। এটাকে বলা হয় আপনার এজেন্ট বা একজন আরেকজনের পক্ষ থেকে উকিল হওয়ার বিধান। কথা বুঝতে পেরেছেন? এটা অংশীদারিত্ব কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশ। এটা মনে রাখবেন, কোম্পানির আলোচনায় এটা লাগবে। তো ব্যাপার হলো, গত আলোচনায় এই প্রশ্নটা এসেছিল, এখন যেটা করব সেটা, অর্থাৎ আহ, এই যে পার্টনারের মধ্যে থেকে 10 জনের একজন কাজ করে না, 9 জন কাজ করে, অথবা 8 জন কাজ করে না, 2 জন কাজ করে। এই 2 জন বেতন নিতে পারবে কিনা এই পার্টনারশিপ বিজনেস থেকে? এই প্রশ্নটা আপনারা গত আলোচনায় করেছিলেন। পার্টনারশিপ বিজনেসে এখানে কেউ বেতন নিতে পারবে না। এই যে 2 জন কাজ করছে তারা কি নিতে পারবে না? বেতন নিতে পারবে না। যারা 8 জন স্লিপিং, অর্থাৎ তারা কোনো কাজ করছে না, তারা বেতন নিতে তো পারবে না কেউই। তারা অংশীদারিত্বের ভাগে, মুনাফার মধ্যে অংশীদারিত্ব গ্রহণ করবে, মুনাফায় অংশীদার হবে। এই যারা কাজ করছে তারাও মুনাফায় অংশগ্রহণ করবে, তারা অতিরিক্ত কোনো বেতন নিতে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে যে তারা যেহেতু কাজ করছে, পুঁজি দিয়েছিল 10%, তারা বেতন নিচ্ছে 20%, এটা হতে পারে। হ্যাঁ, বেতন না, আফওয়ান, মুনাফা নিচ্ছে 20%, তাহলে তারা কি নিতে পারবে? মুনাফা বেশি নিতে পারবে, কিন্তু বেতন নিতে পারবে না। এই মশলাটাও আসবে হলো কোম্পানির মধ্যে, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব তারা কিন্তু বেতন নেয়। এজন্য এটাও মনে রাখতে হবে কোম্পানির আলোচনায় যাওয়ার জন্য। অংশীদারিত্বের মধ্যে কি নাই? বেতন নাই, কিন্তু কোম্পানিতে কি থাকে? বেতন থাকে। তো এই ধরনের ক্ষেত্রে যেহেতু কাউকে বেতন দিয়ে অংশীদারিত্ব কার্যক্রম পরিচালনা করা যায় না, কিন্তু আসলে যদি কখনো কোনো কারণে প্রয়োজন পড়েই যে লোক দিয়ে কাজ করাতে হচ্ছে, ব্যবসা পরিচালনা করাতে হচ্ছে, তো তখন করা যাবে কি না? তো পরবর্তী ফুকাহায়ে কেরাম কিছু শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছেন। কিছু শর্ত সাপেক্ষে, একটা হলো, প্রথম কথা হলো যে বাইরে থেকে হতে হবে, এদের মধ্যে থেকে অন্য কাউকে দিয়ে কাজ করাবে। আর একান্ত যদি এদের মধ্য থেকেই কাউকে দেওয়া হয়, তাহলে কিছু শর্ত দিতে হবে, এবং সেই শর্তের মধ্যে অন্যতম হলো এটা শিরকত চুক্তির সাথে সম্পূর্ণ মানে আলাদা থাকতে হবে, কম্বাইন করা যাবে না, একদম আলাদা এবং সেপারেট একটা চুক্তি থাকতে হবে। এবং এতটুকু অধিকার থাকতে হবে যে যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে কোনো কারণে। যদি এরকম হয় যে তার চাকরি আর যায় না, তো তাহলে এর অর্থ হলো কি? আসলে এটা বেতন হিসাবে টাকা নেওয়ার জন্য একটা ফন্দি মাত্র। তো যদি বেতন নিয়োগ করা হয়, বেতন ভিত্তিক নিয়োগ করা হয়, ইজারা চুক্তি করা হয়, তাহলে এই শর্তটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা পুঁজি দিয়েছে তারা তাদের পুঁজিটাকে সিকিউর করতে পারবে কিনা? বলতে পারবে যে আমি যে পুঁজি দিলাম আমার পুঁজিটা অক্ষত থাকবে, লাভ হোক অথবা না হোক। এই শর্ত কি কেউ করতে পারবে? কোনো অংশীদার এই ধরনের কোনো শর্ত করতে পারবে না। যদি শর্ত করে ফেলে তাহলে সেটা রিবা বা সুদ হয়ে যাবে। এই আলোচনা মুদারাবার ক্ষেত্রেও সেম। পুঁজির নিশ্চয়তা নেওয়া যাবে না। তবে যদি থার্ড পার্টি হয়ে কেউ যদি গ্যারান্টি নিয়ে নেয়, যে তৃতীয় কোনো পক্ষ, অংশীদার যারা আছে তাদের কেউ না, তৃতীয় একটা পক্ষ এসে বলল যে ঠিক আছে তোমরা ব্যবসা বাণিজ্য করতে থাকো, কখনো যদি কোনো লস হয় অন্তত পক্ষে পুঁজি পর্যন্ত আমি কি দেবো? গ্যারান্টি দিয়ে দেব। এরকম যদি কোনো মহান ব্যক্তি থাকে বা কোনো প্রতিষ্ঠান যদি থাকে, তারা পুঁজির কি দিবে? গ্যারান্টি দেবে, অথচ তাদের সাথে এই পার্টনারশিপ বিজনেস যে চলছে এদের সাথে কোনো কি নেই, কন্ট্রাকচুয়াল কোনো সম্পর্ক নাই। এরকম যদি তৃতীয় পক্ষ থাকে, তাবার রান দিতে চায়, তাহলে সেটা দিতে পারে। হ্যাঁ, উদারমন্ড যদি কেউ হয়। আচ্ছা, আর মুনাফা বন্টনের নীতিমালা এটা মুদারাবার মতোই, অর্থাৎ পার্সেন্টেজ হারে কি করতে হবে? মুনাফা বন্টন করতে হবে। তো কেউ দিয়েছে 10%, কেউ দিয়েছে 20%, প্রত্যেকে তার নিজ পার্সেন্টেজ অনুপাতে লাভ নিতে পারে। আর যারা কাজ করছে তারা চাইলে বিনিয়োগকৃত পুঁজির চাইতেও বেশি লাভ তারা নিতে পারে।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, যারা স্লিপিং পার্টনার হবে তারা তাদের পুঁজির চাইতে বেশি কোনোভাবেই লাভ নিতে পারবে না। পুঁজির অনুপাতের চেয়ে বেশি। ধরেন আমি স্লিপিং পার্টনার, 10% আমার বিনিয়োগ আছে, আমি 11% লাভ নিতে পারবো না, এটা আমার জন্য বৈধ হবে না। আমার লিমিট কোন পর্যন্ত থাকবে? 10% পর্যন্তই থাকবে। এটা হলো ব্যাপার। তো অতিরিক্ত লাভের শর্ত অনেক সময় বোনাস এর ব্যাপার সেবার থাকে, যে অংশীদারদের মধ্যেই এভাবে চুক্তি করলো যে আমরা লাভ যদি 100% হয়, এটা মুদারাবাতেও আমরা আলোচনা করেছি, লাভ যদি 100% হয় তাহলে 100% পর্যন্ত আমরা এই যে রেশিওতে আমরা চুক্তি করেছি সেই রেশিওতেই কি হবে, আমাদের লাভ বন্টন হবে, যেটা বৈধ রেশিও অনুযায়ী করেছে। 100%-এর যদি বেশি আরও লাভ হয়, 110% লাভ হয়েছে, ওই 10% যারা কাজ করতেছে, শ্রম দিচ্ছে বেশি, আমরা তাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিব। যেমন ধরেন 10 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, আপনাদের লাভের তো টার্গেট আছে যে কত পার্সেন্ট পর্যন্ত লাভ হইতে পারে। 50% লাভ হয় বছরে, 60% লাভ হয়, সব মিলিয়ে আর কি লাভ। কখনো কখনো 100% লাভ হতে পারে, কখনো 200% হতে পারে, 400%ও হতে পারে লাভ। তো বললো যে যদি 400% লাভ হয়ে যায়, বাস এতটুকু পর্যন্ত আমরা আমাদের যে রেশিও, কেউ 10% লাভ নিবে, মানে কেউ 20% লাভ নিবে, এভাবে আমরা ওই 400% লাভকে কী করব, সমান হারে মানে আমরা নিয়ে নিব। ঠিক আছে, 400-র উপরে যা হবে, 410% লাভ হয়েছে, তখন সেই 10% আমরা কি করব, এই দুইজন ব্যক্তি যারা খুব বেশি শ্রম দিচ্ছে তাদেরকে আমরা বোনাস হিসেবে দেব। এটা অংশীদারিত্ব চুক্তিকে কি করবে না, বাতিল করবে না। এটা সঠিক এবং এটা করা যেতে পারে। মুনাফা মূল্যায়নের পদ্ধতি কি? মুনাফা কিভাবে আমরা নির্ধারণ করব? তো এটা তো সহজ। আমরা যারা কোম্পানির সাথে জড়িত আছি অথবা অ্যাকাউন্টিংয়ে জড়িত যারা আছে তারা তো এটা সহজেই বুঝবো। দুইভাবে সাধারণত ভ্যালুয়েশন করা যায়। অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করা যায়, আরেকটা হলো কনস্ট্রাকটিভ ভ্যালুয়েশন। অ্যাকচুয়াল ভ্যালুয়েশন মানে হলো সব কিছু বিক্রি করে দিয়ে, যা আছে পার্টনারশিপের ব্যবসায় যা আছে সব কিছু আমরা বিক্রি করে দিলাম, দিয়ে পরে যে ভ্যালুটা আসলো সেই ভ্যালুটাকে আমরা পরে পুঁজি অনুপাতে সবাই যার যার পুঁজি প্রথমে নিলাম, নিয়ে নেওয়ার পরে পুঁজির পরে কত টাকা লাভ এসেছে সেই লাভ আমরা আমাদের যে রেশিও নির্ধারিত সেই অনুযায়ী লাভ নিয়ে নিব। এটা তো একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো কনস্ট্রাকটিভ ভ্যালুয়েশন, যেটা সাধারণত আধুনিক পদ্ধতিতে বেশি ব্যবহার হয়। সেটা হলো সব কিছুই থাকবে কিন্তু মূল্য ধরা হবে যে কত টাকা, একটা মেশিনারিজ আছে সেই মেশিনারিজের টাকা কত, যেগুলো মানে স্থাবর স্থায়ী সম্পদ সেগুলোকে একটা মূল্য ধরে একটা মূল্য বছর শেষে একটা হিসাব দাঁড় করানো যে এত টাকা, যেটা সাধারণত কোম্পানিগুলো বর্তমানে ভ্যালুয়েশন যে পদ্ধতিতে করে। তো তারা একটা মূল্য ধরলো, ডেপ্রিসিয়েশন সহ মূল্য ধরে এখন, তাই না? ডেপ্রিসিয়েশন তো থাকে যে সব কিছু মিলে একটা মূল্য ধরলো, ধরার পরে অ্যাসেট কত টাকার আছে, তো আমাদের মানে লাইবিলিটি কত আছে, অ্যাসেট লাইবিলিটি মাইনাস করার পরে ওনার সিকিউরিটি কতটুকু থাকে সেটাকে বের করা হয়, বের করে তারপরে লাভ বন্টনটা হয়ে যায়। এটাকে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন বলে, কনস্ট্রাকটিভ ভ্যালুয়েশন বলে। এই পদ্ধতিতেও ভ্যালুয়েশন করা যেতে পারে, দুইটাই কি শরিয়া সম্মত, শরীয়তে এক্ষেত্রে কোনো বাধা নেই। লোকসান বহনের নীতিমালা। এখন লোকসানটা কিভাবে বহন করবে? অংশীদারিত্ব চুক্তির ক্ষেত্রে লোকসান বহন হবে হলো প্রত্যেকের পুঁজির অনুপাতে, প্রত্যেকের পুঁজির অনুপাতে। লাভ তো কম বেশি হতে পারে যেমনটা আমরা আলোচনা করেছি, কিন্তু লোকসান পুঁজি অনুপাতে কি করতে হবে, বহন করতে হবে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বদিয়াতু আলাল মাল ওয়ার রিবহু আলা মাস্তলাফু আলাইহি। যেই ক্ষতি হবে, লোকসান হবে, সেটা সবাই তার পুঁজি অনুপাতেই বহন করবে, কিন্তু যে লাভ হবে সেটা তারা যেইভাবে চুক্তি করে নিয়েছে সেইভাবেই বন্টন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ বলে যে আমি 10% দিয়েছি, আমি 10%, আমি 8% পর্যন্ত দায় নিব, 5% পর্যন্ত দায় নিব, এটা করতে কেউ পারবে না। শিরকত চুক্তি কখন অবসান করবে, কিভাবে? শিরকত চুক্তি অবসান করার জন্য 3টা পদ্ধতিতে সাধারণত শিরকতকে নিঃশেষ করা যায়। একটা পদ্ধতি হলো উদ্দেশ্যপূর্ণ হয়েছে, ধরেন 1 বছর মেয়াদি একটা পার্টনারশিপ চুক্তি ছিল,
1 বছর শেষ হয়েছে এবং যে উদ্দেশ্য গঠন করা হয়েছিল সেটাও শেষ, লাভ যে পরিমাণ করা দরকার ছিল সেটাও হয়েছে, ব্যাস 1 বছরে শেষ হয়ে গেল। তো এটা একটা মানে উদ্দেশ্যপূর্ণ হওয়ার মাধ্যমে চুক্তিকে কি করা যেতে পারে, শেষ করা যেতে পারে। অথবা কোনো কারণে চুক্তি বাতিল করার প্রয়োজন পড়লো, কোনো একজন চাইলো সে এই কোনো পার্টনারশিপ বিজনেসে থাকবে না, তখন তিনি কি করতে পারেন, চাইলে নোটিশ দিয়ে তিনি এই চুক্তিকে বাতিল করতে পারেন। একজন যদি বাতিল করে ফেলে তাহলে অন্যদেরটাও বাতিল হয়ে যাবে, অন্যদেরটাও বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কেউ চায় যে না সে চলে গেছে, তার অংশ আমরা বাতিল করে দিয়ে দিলাম, আমরা আমাদের মতো থাকলাম, নতুনভাবে তখন তারা এভাবে কি করতে পারে, থাকতে পারে। অথবা মৌন সম্মতির মাধ্যমে, একজন চলে গেছে তার মানে পার্টনারশিপ মানে ব্রোকেন, ভেঙে গেছে, কিন্তু নতুন করে যখন সবাই চুপচাপ আছে আর বাকিরা কেউ কথা বলছে না, তার মানে এই মৌন সম্মতির মাধ্যমে নতুনভাবে তাদের আসলে কি হয়েছে, একটা চুক্তি হয়েছে, এভাবে ওই চুক্তিটা থাকবে। কোনো কারণে যদি অনিবার্য কোনো কারণ হয়, কোনো পার্টনার মৃত্যুবরণ করলো অথবা পাগল হয়ে গেল অথবা ব্যবসা শুরুর আগেই পুঁজি ধ্বংস হয়ে গেল, এভাবে কি হতে পারে, আপনার অবসান হয়ে যেতে পারে পার্টনারশিপ বিজনেস। এখন 10 জনে আমরা শুরু করলাম ব্যবসা, মাঝখান থেকে যদি কোনো একজন ব্যক্তি বলে যে আমি তো ব্যবসা শুরু হয়েছিলাম, মাত্র ব্যবসার রানিং হয়েছে, সুন্দরভাবে রানিং হয়েছে, 4 জন মাঝখান থেকে বলতেছে আমরা চলে যাব। এখন 4 জন যদি চলে যায়, পুঁজি যদি নিয়ে যায়, তাহলে ব্যবসা আর ব্যবসা থাকবে না। এরকম হতে পারে না? এরকম হওয়ার আশঙ্কা থেকে বাঁচার জন্য যদি সবাই মিলে শুরুতেই একটা কন্ট্রাক্ট করে যে আমরা অন্ততপক্ষে 5 বছর পর্যন্ত কেউ কারণ পুঁজি উত্তোলন করতে পারবো না অথবা এটা ভাঙতে পারবো না, এভাবে যদি শুরুতে একটা ওয়াদা চুক্তি নিয়ে নেয়, এটা করতে পারে কোম্পানির সুরক্ষার জন্য, কোম্পানি না, পার্টনারশিপ ব্যবসার সুরক্ষার জন্য এটা কেউ যদি করতে চায় তাহলে করতে পারে। বাস যখন সম্পদ বিলুপ্ত মানে চুক্তি যখন শেষ হয়ে গেল অথবা বিজনেসের যে মেয়াদ ছিল সেটা শেষ হয়ে গেল, এখন প্রথম ধাপে কি করতে হবে, যত টাকা হয়েছে কোম্পানির ভ্যালুয়েশন করার পরে সমস্ত টাকাকে প্রথম দায় যত আছে সেই দায়গুলোকে কি করতে হবে, আগে পরিশোধ করতে হবে। লায়াবিলিটিস লায়াবিলিটিস আগে পরিশোধ করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে কতটুকু আছে টাকা ওইটা দিয়ে মূলধন ফেরত দিতে হবে। তৃতীয় ধাপে গিয়ে লাভ বন্টন করতে হবে। এই হলো আমাদের আজকের শিরকাতুল আমাল সংক্রান্ত বিষয়গুলো। অর্থাৎ লাভ বন্টনের ক্ষেত্রে প্রথমে আগে লাইবিলিটিসগুলো কি করতে হবে, দিয়ে তারপরে আপনার মূল পুঁজি, তারপর হলো আপনার লাভ। এখন কোনো কারণে যদি দেখা যায় যে আপনার লাইবিলিটিস দেওয়ার পরে আপনার পুঁজিতে গিয়ে প্রভাব পড়েছে, মূল পুঁজি নাই, তো তাহলে পুঁজি সবাই রেশিও অনুযায়ী বহন করবে। তো এরকম যদি হয় যে লাভ বন্টন করে ফেলেছে কিন্তু এদিক দিয়ে লাইবিলিটিস রয়ে গেছে, তাহলে ওই লাভগুলোকে ফেরত নিয়ে আসতে হবে, এনে প্রথমে আগে কি দিতে হবে, লাইবিলিটিস পূরণ করতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিরকাতুল আমওয়ালের ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা মনে রাখবো। এখানে দায় অসীম, অর্থাৎ যত টাকা দায় আসবে এই পার্টনারশিপ ব্যবসায় সব টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। প্রয়োজনে নিজের মানে বাড়ি ঘর বেচতে হবে, যারা পার্টনার হয়েছে তাদের বাড়ি ঘর বিক্রি করতে হবে, বিক্রি করেও কি দিতে হবে, দায় আগে পরিশোধ করতে হবে। কোম্পানির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কোম্পানিতে দায় কি থাকে, লিমিটেড থাকে, সেটা আমরা আলোচনা করব পরে। তাহলে আমরা মোটামুটি শিরকাতুল আমওয়ালটা বুঝে ফেললাম, ঠিক আছে না, মৌলিক বিধানগুলো আমরা বুঝে ফেলেছি। এই পর্যায়ে আমরা শিরকাতুল আমাল এবং শিরকাতুল উজুহের একটা স্লাইড আমরা এখানে এনেছি, খুব সংক্ষেপে আপনারা হয়তো দেখতে পাবেন, উল্লেখ করা আছে যে শিরকাতুল আমাল কি, 2 বা ততোধিক ব্যক্তি শ্রম বা সেবা দিয়ে মানুষের কাজ করে দেওয়ার চুক্তি করা, যেমন দর্জি, রাজমিস্ত্রি, আইটি ফার্ম, ক্লিনিক, এরা যদি মিলে মিশে অংশীদারিত্ব কার্যক্রমের ক্ষেত্রে তারা অংশীদারিত্ব করে এই কাজগুলো যদি তারা করে। মূলধন হলো শ্রম, পুঁজি দেওয়া বাধ্যতামূলক নয়, কাজের ধরন এক হওয়া শর্ত নয়। কেউ ধরেন 5 জনে মিলে একটা দর্জির ফার্ম দিয়েছে, তো অল্প কিছু পুঁজি তো আছেই, কিন্তু এই পুঁজিটা তো মুখ্য না, কাজটা হলো মুখ্য। এখানে কাজ করে টাকা পাওয়া যায়, এখানে কোনো কিছু বিক্রি করে টাকা কিন্তু পাচ্ছে না দর্জিরা। তো এখানে মূলত আমাল আছে, কাজ আছে। তো এই যে কাজ করে তারা টাকাটা পাচ্ছে,
সেটাকে কাজের ক্ষেত্রে ধরেন একজন কাটিং করে, আরেকজন শুধু সেলাই করে, আরেকজন কিছুই করে না, শুধু সে অর্ডার নেয়, সেও কিন্তু কাজ করছে। কথা বুঝতে পেরেছেন? তো কাজের ধরন এক একজনের এক এক রকমের হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে মূলত তারা কি হয়েছে, শরিক হয়েছে। রাজমিস্ত্রিরা কাজ করে একসাথে 10 জন 12 জন 20 জন, মেন মিস্ত্রি সে কিছুই করতে নাও পারে, কিন্তু সে কি নিতে পারে, টাকা নিতে পারে, এই আর কি। এরপর হলো শিরকাতুল উজুহের কথা, সুনাম ও দায়ভিত্তিক পরিচিতি হলো যাদের পুঁজি নেই কিন্তু ব্যবসায়িক সুনাম আছে, তারা বাকিতে পণ্য কিনে তা বিক্রি করে লাভ ভাগ করে নেয়। পণ্য তারা টাকা দেয় না, পুঁজি এখানে নাই, বাকিতে তারা পণ্য কিনে পণ্য বিক্রি করে ওই টাকা কি করে, পরিশোধ করে। এক্ষেত্রে যে যত বেশি লাইবিলিটিস নেবে, ধরেন একজনের লাইবিলিটিস নিচ্ছে 10 জন মিলে কাজ করছে এই ধরনের কাজ, একজনের লাইবিলিটিস হলো 50%, আরেকজনের লাইবিলিটিস হলো মাত্র 20%। এই ক্ষেত্রে যে ব্যক্তি 50% লাইবিলিটিস নিয়েছেন তিনি লাভও নেবেন কয় পার্সেন্ট, 50%। যিনি 20% লাইবিলিটি, কারণ এখানে তো কোনো পুঁজি নাই, যিনি 20% লাইবিলিটিস নিয়েছেন তিনি কি করবেন, 20%-এরই লাভ নেবেন। কথা বুঝতে পেরেছি না? তাহলে এবার আমরা সামারিতে যদি যাই, আমরা আলোচনা শেষ করব। সামারি হলো শিরকাতুল আমওয়াল, বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে নগদ অর্থ বা সম্পদ দিয়ে শিরকাতুল আমওয়ালে যুক্ত হওয়া যায়। আর শিরকাতুল আমাল অথবা বলতে পারি শ্রমভিত্তিক যেই পার্টনারশিপ, সেখানে সবাই তাদের শ্রম দিয়ে যুক্ত হয়। আর শিরকাতুল বুজুহ বা সুনাম ভিত্তিক যেটা, এটা সুনাম দিয়ে সবাই যুক্ত হয় ব্যবসায়। মুনাফা, শিরকাতুল আমওয়াল বা শ্রম ভিত্তিকের ক্ষেত্রে মুনাফা সবাই যে কোনো অনুযায়ী নিতে পারে, কিন্তু যিনি স্লিপিং পার্টনার হবেন তিনি তার মূল পুঁজি যে যতটুকু রেশিও এর বেশি নিতে পারবেন না, যে আলোচনা আমরা করেছি। আর শিরকাতুল আমালের ক্ষেত্রে অর্থাৎ শ্রম ভিত্তিক অংশীদারিত্বের ক্ষেত্রে বাস যার শ্রমের স্কিল বেশি সে বেশি অনুযায়ী কী করতে পারে, তার মুনাফা নির্ধারণ করতে পারে। আর শিরকাতুল উজুহের ক্ষেত্রে দায় গ্রহণের উপর যে যতটুকু দায় গ্রহণ করবে সে অনুযায়ী মুনাফা নিয়ে নেবে। লোকসানের ক্ষেত্রে নিয়ম কি আমরা জানলাম। লোকসান হলো যেটা অর্থভিত্তিক বা সম্পদ ভিত্তিক অংশীদারিত্ব, সেখানে পুঁজির আনুপাতিক হারে লোকসান বহন করতে হবে। আর শ্রম ভিত্তিক অংশীদারিত্বের ক্ষেত্রে যে যতটুকু দায় নেবে ততটুকু দায়ের অনুপাতে শ্রমের ক্ষতি হবে আর কি, এখানে তো কোনো টাকা নেই, এই জন্য শ্রমের ক্ষতিটা সবাই তার শ্রম অনুযায়ী তারা দায় বহন করবে। আর ঠিক তদ্রূপ শিরকাতুল উজুহের ক্ষেত্রে এখানে তো কোনো সম্পদ নেই, এজন্য যে যতটুকু মান সম্মান গিয়েছে বা দায় এটাই তার। বাস্তব উদাহরণ হলো শিরকাতুল আমওয়াল বা অর্থভিত্তিক যেই অংশীদারিত্ব, সেখানে জয়েন্ট স্টক কোম্পানিগুলো আছে, ফ্যাক্টরি ট্রেডিং ব্যবসা আছে, এগুলো এটার উদাহরণ। আর শ্রম ভিত্তিক যেটা, সেটাতে ল ফার্ম আছে, সেলুন, বোটিং শপ, কনসালটেন্সি ফার্মগুলো, এগুলো এটার উদাহরণ। আর শিরকাতুল উজু হলো বিনা পুঁজিতে সাপ্লাই চেন বা ই কমার্স ড্রপ শিপিং, এগুলো। কথা বুঝতে পেরেছি না আমরা? এই হলো আমাদের বেসিক শিরকত বা পার্টনারশিপ, ইসলামিক পার্টনারশিপ ব্যবসা। প্রথমে আমরা ব্যবসায়ের পরিচয় জানতে পারি যে ব্যবসা শ্রেণী বিভাগ তো অনেক দিক থেকেই করা যায়, শ্রেণী বিন্যাস করা যায়। তো ম্যানেজমেন্ট বা পরিচালনাগত দিক থেকে যদি শ্রেণী বিন্যাস করা হয় তাহলে ব্যবসা প্রধানত 3 প্রকার। 1 নম্বর একক মালিকানা ব্যবসা, আমাদের সমাজে প্রচলিত যেটা একক মালিকানা ব্যবসা, যেটাকে সোল প্রোপাইটরশিপ বলে। 2 অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা। 3 নম্বর লিমিটেড কোম্পানি। এই 3 স্তরেই আমাদের দেশে সাধারণত ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালিত হয়। একক মালিকানা তো আমরা সবাই জানি, ছোট একটা মুদি দোকান কেউ করলো, নিজস্ব ব্যক্তিগত মুদি দোকান, অথবা কোনো একটা বিজনেস দাঁড় করাইলো, ফলের দোকান, জুসের দোকান, এটা অনেক বেশি। তো এখানে সাধারণত যত দায় আছে, লাইবিলিটিস আছে, এগুলো সব নিজেকেই কী করতে হয়, বহন করতে হয়। কোনো কারণে আপনি ব্যবসায় যদি বেশি লস খেয়ে যান, অনেক পরিমাণে ঋণ হয়, তাহলে সেই ঋণ আপনার বাড়িঘর বিক্রি করে প্রয়োজনে দিতে হবে। দ্বিতীয় হলো অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ, কয়েকজন মিলে যৌথভাবে তারা ব্যবসা পরিচালনা করে। এইটা সাধারণত আমাদের ইসলামিক যে অংশীদারি পার্টনারশিপের আমরা আলোচনা করলাম ওইটার সাথে এটা মিলে যায়। এবং সাধারণত এই জায়গাটায়
অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় আমরা ওই ইসলামিক ফিখের যেই বিধিবিধানগুলো সেগুলো যদি আমরা পাই তাহলে আমরা বলি এই পার্টনারশিপ ব্যবসা বৈধ। সেগুলো যদি আমরা না পাই তখন আমরা বলি এই পার্টনারশিপ ব্যবসা কি না, বৈধ না। এই দুইটা। নতুন করে শিল্প বিপ্লবের পরে যেটা শুরু হয়েছে সেটা হলো লিমিটেড কোম্পানি। এই হলো তৃতীয় স্তরের কোম্পানির ফরমেশনে চাওয়া। ফিখের কিতাবগুলোতে এই লিমিটেড কোম্পানির ধারণাটা এটা স্পষ্টভাবে পাওয়া যায় না আগের ফিখের কিতাবগুলোতে। লিমিটেড কোম্পানি আমরা যদি প্রকার জানি তাহলে বর্তমানে 3টি প্রকার লিমিটেড কোম্পানির। কয়টি? 3টি। একটা হলো ওপিসি অর্থাৎ ওন পার্সন কোম্পানি, একজন ব্যক্তি সে কোম্পানি করে ফেলতে পারে, একক ব্যক্তি কোম্পানি করে ফেলবে এবং সেই কোম্পানিটা লিমিটেড হবে। লিমিটেড হওয়ার অর্থ হলো দায় কতটুকু নেব, যতটুকু আমি কোম্পানিতে ইনভেস্ট করেছি ততটুকু পর্যন্ত আমি দায় নেব। যেমন ধরেন আমি ব্যবসা করলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠান করলাম, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি সম্পত্তি নিবেশ করেছি 1 কোটি টাকা, আমার সম্পত্তি আছে 100 কোটি টাকা। তো আমি একটা কোম্পানি করলাম, কোন একটা কোম্পানি করলাম ABC, এই কোম্পানি করলাম। এই নাম দিয়ে কোম্পানি করার পরে এই 100 কোটি টাকা আমার কাছে আছে, ঠিক আছে, কিন্তু আমি মাত্র 1 কোটি টাকা যখন ইনভেস্ট করেছি আমি বলে দিলাম যে আমি যদি কোনো কারণে এই কোম্পানির স্বার্থে বা কোম্পানি যদি 1 কোটি টাকার চেয়ে বেশি লোন নেয় বা এর চেয়ে বেশি দায়ের মানে শিকার হয়ে যায়, কোনো কারণে লসের শিকার হয়, তাহলে কোম্পানি সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত কি নেবে? দায় নিবে, এর বেশি দায় নিতে পারবে না। এটাকে বলে লিমিটেড কোম্পানি। এক ব্যক্তি সে যে পুঁজি দিয়েছে পুঁজি পরিমাণ সে দায় বহন করবে, এর বেশি দায় বহন করবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো লিমিটেড হওয়ার অর্থ, ওন পার্সন কোম্পানি। দ্বিতীয় হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির অর্থ হলো কিছু মাখসুস নির্ধারিত কিছু ব্যক্তিরাই মিলে একটা কোম্পানি তৈরি করবে। সেই কোম্পানিতে যে কয়জন শুরুতে উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছে তারাই শুধু থাকবে, নতুন করে আননোন পার্সনদেরকে এখানে কি করা হবে না, যুক্ত করা হবে না। কিন্তু কোম্পানি লিমিটেড থাকবে। লিমিটেড থাকবে বলতে যে পরিমাণের পুঁজি দিয়েছে সেই পুঁজি পর্যন্তই দায় নিবে, এর বেশি দায় নিবে না। কথা বুঝতে পেরেছেন? ধরেন সবাই মিলে 10 জনে মিলে 20 কোটি টাকার পুঁজি দিল, তো কোম্পানি তো আলাদা এন্টিটি তৈরি হয়। তো কোম্পানি বিজনেস করলো, বিজনেস করতে করতে কোম্পানির নামে ঋণ হয়ে গেল 30 কোটি টাকা। এখন এই যে 10 কোটি টাকা বেশি ঋণ হয়ে গেল সম্পদের চেয়ে, এই 10 কোটি টাকা কে দিবে? কেউ দিবে না। কেন দিবে না? কোম্পানি তো লিমিটেড। কোম্পানি কি লিমিটেড, এবং লিমিটেড হওয়ার অর্থই হলো পুঁজি কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে 20 কোটি, 20 কোটি পর্যন্ত তারা কি করবে? লায়াবিলিটিস পরিশোধ করবে। এর বেশি যা দায় হবে, ঋণ হবে, সেগুলোর দায়ভার সেই কোম্পানি নেবে না। কিন্তু ওই 20 জনের আবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা হলো লিমিটেড হওয়ার অর্থ। এরপর হলো পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড কোম্পানি, এটাই সাধারণত বাংলাদেশে বেশি। পাবলিক লিমিটেড কোম্পানির অর্থ কি? পাবলিক লিমিটেড কোম্পানির অর্থ হলো উদ্যোক্তা থাকবেন 10-15 জন, কিন্তু এরা যখন কোম্পানিটা ফরমেশন করে ফেলবে, টাকা উঠাবে কোম্পানির জন্য, টাকা তুলবে জনগণের কাছ থেকে। তো জনগণ এই কোম্পানির অংশীদার হবে। ধরেন একটা করে শেয়ার ছাড়বে, তো শেয়ার ছাড়ার অর্থই হলো কোম্পানির অংশীদারিত্ব বাড়ানো। তো কোম্পানিতে অংশীদার হবে অনেক, ধরেন 2 লাখ মানুষ একটা কোম্পানিতে শেয়ার কিনেছে, তার মানে হলো তারা ওই কোম্পানির মালিক। কথা বুঝতে পেরেছেন? তো 2 লাখ মানুষ এটার মালিক হয়েছে। কোনো কারণে সব মিলিয়ে টাকা উঠেছে ধরেন 100 কোটি টাকার। তো এই 100 কোটি টাকার একটা কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এখানে অনেক মানুষ অংশীদারিত্ব নিতে পারে, যে কেউ চাইলে কী করতে পারে, অংশীদারিত্ব নিতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তো অংশীদারিত্ব নিল, 100 কোটি টাকা সম্পত্তি হয়েছে, কোনো কারণে এই কোম্পানি
ঋণ হয়েছে ধরেন 150 কোটি টাকা। কথা বুঝতে পেরেছেন? 150 কোটি টাকা ঋণ হওয়ার পরে কোম্পানির সবাই যখন ঋণ চাচ্ছে, টাকা চাচ্ছে, তাদের ঋণগুলো পরিশোধ করতে বলতেছে, পরিশোধ করতে করতে কোম্পানির তো টাকাই আছে মাত্র কত, 100 কোটি টাকা, এটা দিয়ে দিল, বাকি 50 কোটি টাকা কে দিবে? কেউ দিবে না। কথা বুঝতে পেরেছেন? কেউ এই 50 কোটি টাকার দায় নিবে না। দায়টা কার উপর থাকবে? ওই কোম্পানির উপরে থাকবে। কারণ কোম্পানি আলাদা একটা সত্তা, এন্টিটি, সে একজন ব্যক্তির মতো। আমি কি বোঝাতে পেরেছি? লিমিটেড বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাই? লিমিটেড হওয়ার অর্থ হলো যে পরিমাণের সম্পদ কোম্পানিতে ইনভেস্ট করা আছে শুধু সেই পরিমাণের দায় বহন করা হবে, এর বাইরে দায় কেউ নেবে না। এ হলো মানে বর্তমান সময়ের কোম্পানির লিমিটেড ধারণার ব্যাখ্যা। তো আমরা যদি একক মালিকানার বিষয় বলি, এটা বৈধ কিনা, এটা তো আমরা সরাসরি কোরআনে কারিমের আয়াত থেকে আমরা জানতে পারি ব্যবসা বৈধ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অংশীদারিত্ব বৈধ কিনা, এটা আমরা আগের স্লাইডেই আলোচনা করলাম, অংশীদারিত্ব বৈধ। এবার লিমিটেড কোম্পানি এটা বৈধ কিনা, এটা হলো প্রশ্নের জায়গা। কথা বুঝতে পেরেছেন? লিমিটেড কোম্পানিগুলো বৈধ কি না। তো আমরা মূল মাসালায় যাওয়ার আগে সংক্ষেপে কোম্পানির ফরমেশন এটা একটু জেনে নেই, কিভাবে কোম্পানি গঠিত হয়। কোম্পানি গঠন সাধারণত, প্রথমে কোম্পানি একটা গঠন করতে গেলে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে কয়েকজনে মিলে। 5 জনে মিলে ধরেন উদ্যোগ গ্রহণ করলো, এরপরে তারা নেম ক্লিয়ারেন্স নেবে আরজেএসসি থেকে। নাম, এই নামে আর কোনো কোম্পানি আছে কি না, নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে তারা মেমোরেন্ডাম তৈরি করবে, অর্থাৎ এই কোম্পানির উদ্দেশ্য কি, এই কোম্পানির ধরন কি, কি ধরনের কাজগুলো করবে, মূলধন কি পরিমাণের হবে, পরিচালকদের রূপরেখাটা কেমন হবে, এই বিশাল মানে একটা ফরমেশন তৈরি করতে হয়। এটা তৈরি করার পরে আরজেএসসি থেকে অনুমোদন নিতে হয়। এখানে আরেকটা কাজ করতে হয়, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা কোম্পানি যখন গঠিত হয়ে যাবে এরপর কি নিয়মে কোম্পানিটা চলবে এটাও তৈরি করতে হয়। যখন এগুলো তৈরি করা হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে আরজিএসসি থেকে নিবন্ধন নিতে হবে, ফি দিয়ে একটা নিবন্ধন নেবে। নিবন্ধন যখন নিয়ে নিল, সঙ্গে সঙ্গে একটা কোম্পানি দাঁড়িয়ে গেল এবং সেই কোম্পানি একটা আলাদা অস্তিত্ব ক্রিয়েট হলো এবং সেটাকে একটা ব্যক্তি হিসাবে মূল্যায়ন করা হবে। কোম্পানিকে তখন কি হিসাবে মূল্যায়ন করা হবে? তখন যারা এই উদ্যোগ গ্রহণ করেছিল তারা এই কোম্পানির সদস্য, তারা মিলে একটা এন্টিটি তৈরি করলো, করার পরে এই কোম্পানির সদস্য হয়ে যাবে তারা। তার মানে কোম্পানি হিসেবেই তখন কোম্পানি চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে, কোম্পানির বিরুদ্ধে কেউ চাইলে মামলা করতে পারবে, কোম্পানি কারো কাছ থেকে চাইলে লোন নিতে পারবে, কেউ চাইলে কোম্পানির কাছ থেকে কি নিতে পারবে, লোন নিতে পারবে। অর্থাৎ সমস্ত লেনদেন একজন মানুষের সাথে যেরকম লেনদেন করা যায়, কোম্পানির সাথেও তখন কি করা যাবে, সকল লেনদেনগুলো করা যাবে। এটাকে বলা এন্টিটি, কি বলে এটাকে? আলাদা সত্তা তৈরি হওয়া। এই সত্তাটা তৈরি হয়ে যায় এভাবে। কথা বুঝতে পেরেছেন? এখন সত্তা তৈরি হয়ে যাওয়ার পরে এই সত্তার এখন কথা হলো যে আমরা যে কিছুক্ষণ আগে জানলাম, এই সত্তা যখন লেনদেন করবে, মানে লেনদেন তো আর মানে কোম্পানি তো আর নিজে করতে পারবে না, কোম্পানির হয়ে তার যে কর্মচারীরা আছে তারা কাজ করবে। তো তারা কাজ করতে গিয়ে যদি ধরেন কোম্পানি কি করলো, 100 কোটি টাকার সম্পত্তি আছে, 150 কোটি টাকার লোন করলো, তখন যদি কেউ ধরতে চায়, যারা লোন দিয়েছে তারা ধরতে চাইলে কাকে ধরবে? কোম্পানিকে গিয়ে ধরবে। কারণ কোম্পানির কাছে আপনি টাকা পান, যারা পরিচালনা পর্ষদে ছিল তাদের কাছে কিন্তু কি চান না, পান না, আপনি কোনো টাকা পান না। এজন্য তাদের কোটি কোটি অঢেল সম্পদ থাকা সত্ত্বেও আপনি তাদের কাছে গিয়ে টাকা ক্লেম করতে পারবেন না, দাবি করতে পারবেন না। দাবি করতে হবে ওই কোম্পানির কাছে। কোম্পানি মূলধনের কাঠামোটা কি হয়? সাধারণত কোম্পানি যখন এই যে 15 জন মিলে বা 10 জনে মিলে কোম্পানিটা গঠন করলো, একটা নিবন্ধন নিয়ে নিল, একটা নাম তৈরি করে ফেললো এবিসি কোম্পানি। এখন এই এবিসি কোম্পানিতে 20 জনে মিলে বা 15 জনে মিলে তারা টাকা দিল কত? তারা একটা টাকা দিবে না? তারা টাকা দিল ধরেন
15 জনে মিলে 15 কোটি টাকা দিল। তাহলে এই 15 কোটি টাকাকে আপনার কি বলা হবে? এটা স্পন্সর ক্যাপিটাল বলা হবে। কি বলা হবে? কিন্তু তারা অনুমোদন নেবে কত কোটি টাকার, যে এই কোম্পানিটা আমরা এত বড় করব যে এটা 500 কোটি টাকার কোম্পানি হবে। কত কোটি টাকার? তো আরজেএসি অনুমোদন দিল, ঠিক আছে তোমরা 500 কোটি টাকার কি করতে পারো, এই কোম্পানি তৈরি করতে পারো। এখন টাকা তো দিয়েছে কয় কোটি? 15 কোটি। আর বাকি টাকার ব্যবস্থা কিভাবে করবে? হ্যাঁ, এই যে অনুমোদন নিল 500 কোটি টাকার, এই 500 কোটি টাকাকে বলা হবে অথরাইজড ক্যাপিটাল। কি বলবে? অথরাইজড ক্যাপিটাল। এখন এই মানে বাকি টাকা 15 কোটি টাকা তারা দিয়েছে, বাকি টাকাটা তোলার জন্য তারা কি ছাড়বে? শেয়ার ছাড়বে, যে আপনারা এই কোম্পানির মালিক হতে পারেন। জনগণের কাছ থেকে কি নিবে? শেয়ার নিবে, টাকা নিবে। প্রত্যেকটা শেয়ারের একটা দাম ধরবে। ধরেন যদি 1 কোটি টাকার শেয়ার ধরা হয়, সাধারণত এত দামে হয় না, দাম অনেক কমে হয়, 10,000 15,000 20,000 করে একটা করে শেয়ারের দাম হয়, ঠিক না? 100 টাকাও করেও হয়। তো ধরেন 500 কোটি টাকার কোম্পানির জন্য শেয়ার ছাড়তেছে কত করে? 100 টাকা হতে পারে। তো ধরেন শেয়ার ছাড়া হলো, তো এই যে শেয়ারগুলো ছাড়া হবে, এখন 15 কোটি টাকা তারা কিছু শেয়ার রিজার্ভ রাখে। ধরেন 15 কোটি টাকা উঠেছে, আরও 100 কোটি টাকা তারা শেয়ার ছাড়বে না। বাকি টাকার কি ছাড়বে? শেয়ার ছেড়ে ওই টাকাটা মার্কেট থেকে তুলে নিবে, অর্থাৎ জনগণের কাছ থেকে টাকাটা তুলে নিবে, আর বাকিগুলো ওগুলো রিজার্ভ রাখবে, পরে যখন ক্রাইসিস হবে তখন আবার তুলবে, এরকম আর কি সাধারণত করে। তো যেই কোম্পানি মানে যেই শেয়ারগুলো ছাড়বে বা যে পরিমাণের শেয়ার ছাড়বে, ধরেন 400 কোটি টাকা এখন তোলা হবে, কত কোটি টাকা মার্কেট থেকে, তাহলে এই 400 কোটি টাকাকে বলে ইস্যুড ক্যাপিটাল বলে, ইস্যুড ক্যাপিটাল। তো এখান থেকে যারা ধরেন 400 কোটি টাকার শেয়ার ছেড়েছেন, কিন্তু আপনার কাছে মানে মানুষ চাহিদা জানিয়েছে হলো আপনার 500 কোটি টাকার চাহিদা জানিয়েছে, আপনি তো এখানে 500 কোটি দিতে পারবেন না, দিবেন কত? 400 কোটির। এই যে 400 কোটি যাদেরকে দিবেন, 400 কোটির শেয়ার আপনি যাদেরকে দিলেন, একে বলে সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে। কথা বুঝতে পেরেছেন? যারা টাকাটা দিয়েছে, দেওয়ার জন্য চুক্তি করেছে, দিয়েছে না, দেওয়ার জন্য চুক্তি করেছে, দিবে। এরপরে যদি দিয়ে দেয় এবং টাকাটা উঠে যায় সেটাকে পেইড আপ ক্যাপিটাল বলে। কথা বুঝতে পেরেছেন? এই বাস, এভাবে টাকাটা আসলে মূলত মার্কেট থেকে তুলে নেওয়া হয়। তাহলে 15 জনে কোম্পানি করলো, 15 জন দিল 15 কোটি টাকা, বাকি 400 কোটি টাকা নিয়ে আসা হলো কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। কথা বুঝতে পেরেছি না? এই 15 জন তারা মিলে এখন একটা মানে প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারে। ওই যে আগের যে মেমোরান্ডাম তারা লিখেছে, সেখানে যে কাঠামো তৈরি করার কথা বলেছে, সে অনুযায়ী তারা একটা কাঠামো তৈরি করবে, যে এটা পরিচালনা কে করবে, চিফ এক্সিকিউটিভ কে হবে, এটা তৈরি করে দেওয়া হয়। একজনকে চিফ এক্সিকিউটিভ মানে একজনকে বানানো হলো, আর এরপরে বোর্ড অফ ডিরেক্টরস একটা পরিচালনা পর্ষদ তৈরি করা হবে, এরা এটাকে পরিচালনা করবে। আর তৃতীয় আরেকটা সেক্টর থাকে শেয়ার হোল্ডার, যারা তাদেরও একটা অধিকার থাকে, তারা বছরে একবার করে কি করে, সবাই একসাথে এজিএম এ যুক্ত হয়। তো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যুক্ত হয়ে তারা ভোট দেয়, মানে ভোট প্রদান করে এই সিদ্ধান্তগুলো এখানে হয়। তাহলে এখানে যেই মানে কোম্পানির প্রশাসনিক কাঠামোতে, মূল কাঠামোতে কারা থাকে? যারা ওই কোম্পানির উদ্যোক্তা থাকে, স্পন্সর যারা থাকে, তারা মূলত এখানে এই বোর্ড অফ ডিরেক্টরসে তারা থাকে। কথা বুঝতে পেরেছেন? তো তাহলে এই যে এত 400 কোটি টাকার সম্পদ মানুষের কাছ থেকে তুলে নেওয়া হলো, তারা সবাই তো এই কোম্পানির মালিক, এবিসি কোম্পানির মালিক এই 400 কোটি টাকা যারা দিয়েছে তারা। তো এদের মাত্র 15 জনের 15 কোটি টাকা, আর বাকি 385 কোটি টাকা তুলে এনেছে কোত্থেকে? মানুষের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? এভাবেই মূলত কোম্পানি তৈরি হয়। এখন যদি কোনো কারণে কোম্পানির যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ কোম্পানি লেনদেন করতে করতে, কার্যক্রম করতে করতে এরকম হয়ে গেছে, 415 কোটি টাকার উঠেছিল, বাকি তারা তুলেই নেই ধরেন, বা তুলেছে অন্য, পরে গিয়ে আরও তুললো, 500 কোটি টাকাই হয়ে গেল। এই 500 কোটি টাকার লেনদেন করতে গিয়ে কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায়, তখন তারা চাইলে কোম্পানিকে মৃত ঘোষণা করে সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে সরকার যদি সেটাকে মৃত ঘোষণা করে, তাহলে শেষ, কোম্পানি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অন্যথায় কোম্পানির নামেই শুধু থাকবে, কিন্তু কোম্পানির কোনো কার্যক্রম থাকবে না।
কারণ কোম্পানি তো আলাদা একটা এন্টিটি, এটাকে চিরস্থায়ী করা যেতে পারে। এটাকে কি করা যেতে পারে? চিরস্থায়ী করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত আইন তাকে না মেরে ফেলবে। আইন যদি সেটাকে অবৈধ ঘোষণা করে বা মেরে ফেলে বা মানে নিঃশেষ বলে ঘোষণা দেয়, তখন গিয়ে কোম্পানি শেষ হবে। এর আগ পর্যন্ত কি হবে না? কোম্পানি শেষ হবে না। ধরেন আপনি শেয়ার দিয়েছিলেন, শেয়ার কিনেছিলেন, 1 কোটি টাকার শেয়ার আপনি নিয়েছিলেন। তো কোনো কারণে আপনি শেয়ারটাকে, আপনি চলে যেতে যাচ্ছেন এই কোম্পানি থেকে, আপনি চলে যেতে পারবেন। শেয়ারটাকে আপনি সেকেন্ডারি মার্কেটে কি করতে পারেন? বিক্রি করতে পারেন, অথবা আপনার কি যেন বলে, শেয়ার বাজারে আপনি এটাকে বিক্রি করতে পারেন। বিক্রি করে অন্যকে মালিকানা দিয়ে আপনি চলে গেলেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোম্পানির কিছু হবে না। কথা বুঝতে পেরেছেন? পার্থক্যটা কি পার্টনারশিপ থেকে? এখন আমরা পার্টনারশিপের আলোচনা করেছিলাম যে পার্টনারশিপ যদি 5 জন হয় বা 10 জন হয়, এদের মধ্যে একজন যদি চলে যায়, তখন পার্টনারশিপ কি হয়ে যায়? ভেঙে যায়, নতুন করে পার্টনারশিপ গঠন করতে হয়। কিন্তু কোম্পানিতে পার্টনারশিপ কি হয় না? ভাঙে না। পার্টনারশিপ কি হয় না? ভাঙে না। আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজনকে এখানে বসিয়ে যেতে হবে। আপনার কারণে কোম্পানি কি হবে না? ভাঙবে না। তো তাহলে ফিখের যেই শিরকত আর এখানে যেই সবাই মিলে একটা টাকা দিল, এই শিরকত একটু পার্থক্য হয়ে গেল না? এরপর আরও দেখি, ওখানে যে 10 জন মিলে ফিখের যে শিরকত আমরা পার্টনারশিপ করেছি, 10 জন মিলে একটা কোম্পানি করেছে, 10 জন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পার্টনারশিপ প্রতিষ্ঠা করেছে, সেখানে এই 10 জনই কিন্তু সত্তা। এর বাইরে আর কোনো সত্তা বা আর কোনো এন্টিটি আছে এখানে? নাই। কিন্তু আধুনিক যে কোম্পানির ফরমেশন, এখানে একটা আলাদা কি আছে? এন্টিটি আছে, যেই এন্টিটির অধীনেই তারা কাজ করছে। তো পার্টনারশিপ ব্যবসায় যখন কোনো লায়াবিলিটি তৈরি হবে, কোনো দায় তৈরি হবে, তখন ওই 10 জনে মিলে পার্টনারশিপ করে থাকলে এই 10 জনের উপরেই কি হবে? দায় বর্তাবে। কিন্তু আধুনিক যে কোম্পানি তৈরি হলো, এই কোম্পানিতে দায়টা কার উপরে আসে? কোম্পানির উপরে আসলো, আলাদা এন্টিটির উপরে আসলো। যারা এখানে পার্টনার তাদের উপরে আসছে? আসে নাই। কথা বুঝতে পেরেছেন? তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যর কারণেই এখন মাসআলা এসেছে যে এটা তো তাহলে পার্টনারশিপের অন্তর্ভুক্ত হলো না। কোম্পানিটা কি হলো না? পার্টনারশিপের অন্তর্ভুক্ত হলো না। তাহলে এটাকে যদি বৈধ বলতে হয়, কি পদ্ধতি, কিভাবে আমরা এটাকে বৈধ বলবো? কথা বুঝতে পেরেছেন? এই জায়গাটাই এসে আমাদের মাসআলাগুলো তৈরি হয় যে আসলে আহ, এখন গিয়ে এটাকে যদি শিরকাতের কোনো অংশে যদি না ফেলা যায়, তাহলে এই কোম্পানিগুলোকে হয়তো অবৈধ বলে দিতে হবে। অথবা যদি জায়েজ হওয়ার কোনো পদ্ধতি থাকে, তাহলে জায়েজ হওয়ার পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জায়গায় দুটি বক্তব্য মৌলিকভাবে এসেছে, 3টি বক্তব্য এসেছে। কয়টি? যে কোম্পানি এটা বৈধ হবে কিনা। একটি বক্তব্য এমন এসেছে যে কোম্পানিকে বৈধ বলা যাবে না। কেন বৈধ বলা যাবে না? কারণ এই যে এখানে একটা একটা এন্টিটি তৈরি হলো আলাদা, এই এন্টিটির কোনো চিত্র ইসলামে পাওয়া যায় না। এবং এখানে যে লায়াবিলিটির একটা ব্যাপার থাকলো, যে লায়াবিলিটি হবে কোম্পানির উপরে, অথচ নিয়ন্ত্রণ করতেছে ব্যক্তিরা। ব্যক্তিরা মূলত লায়াবিলিটি তৈরি করে দিল, কিন্তু লায়াবিলিটিটা কার উপরে চাপলো? আলাদা এন্টিটির উপরে চাপলো। এটা তো ইসলামের ফিখে তেমন নজির পাওয়া যায় না। যেহেতু পাওয়া যায় না, অতএব এটা জায়েজ হবে না, অবৈধ। কথা বুঝতে পেরেছেন? এটা হলো একটা স্কুল অফ থটের বক্তব্য, এক ধরনের বক্তব্য এটা। দ্বিতীয় আরেকটা বক্তব্য হলো এরকম যে বৈধ হতে পারে, কারণ ইসলামের ফিখের কিতাবগুলোতে কোনো ট্রানজ্যাকশন বা কোনো টার্ম উল্লেখ না থাকার অর্থ এই নয় যে নতুন যা আসবে সব বাতিল। দেখতে হবে যে আসলে কোনোভাবে এটাকে ইসলামের সাথে কনফ্লিক্ট তৈরি করানো হয়েছে কিনা বা কনফ্লিক্ট আছে কিনা। যদি কনফ্লিক্ট থাকে তাহলে এটা বাতিল হবে, নাজায়েজ হবে। কনফ্লিক্ট না থাকলে তখন সেটা কি হবে? জায়েজ হবে। তখন তৃতীয় মত আসে যে কনফ্লিক্ট তৈরি হয়নি, বরং কিছু ক্ষেত্রে সাদৃশ্য আছে। যারা সাদৃশ্য খুঁজে বের করেছেন, বের করে তারা তৃতীয় আরেকটা মত দিয়েছেন যে এটাকে কি করা যেতে পারে? জায়েজ বলা যেতে পারে। কিভাবে জায়েজ করা যেতে পারে? এটাকে ওই যে শিরকাতুল আমওয়াল যেটা আমরা পড়েছি, অর্থাৎ পুঁজিভিত্তিক অংশীদারিত্ব, ওইটার অন্তর্ভুক্ত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এখন বলা হলো পুঁজিভিত্তিক অংশীদারিত্বের অন্তর্ভুক্ত যদি করা হয়, তাহলে ওই যে প্রশ্নটা থেকেই যায়, আলাদা এন্টিটি এটা তো ইসলামে আছে কিনা। কথা বুঝতে পেরেছেন? ইসলামে আলাদা এন্টিটি
আছে কি না, ওটা বের করতে হবে। দ্বিতীয়ত হলো ইসলামে সীমিত লায়াবিলিটির কোনো টার্ম ইউজ করা হয়েছে কিনা, যে লায়াবিলিটি সীমিত হতে পারে। এই দুইটা দিক যদি থাকে তাহলে কোম্পানিকে জায়েজ বলা যাবে, লিমিটেড কোম্পানিকে। আর যদি না থাকে তাহলে জায়েজ বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? সর্বপ্রথম ফাতা মোহাম্মদ লাখনবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে লিমিটেড দায়, এই লিমিটেড দায় এটা থাকতে পারে। কি বলেছেন? লিমিটেড দায় এটা থাকতে পারে, কারণ ইসলামে আর কি আছে, কিছু সাদৃশ্য বা এর উদাহরণ কিছু রয়েছে। এরপরে ব্যক্তিগত আইনি সত্তা, আলাদা একটা সত্তা তৈরি করা, আলাদা এন্টিটি তৈরি করা, এটার কোনো স্ট্রাকচার ইসলামে আছে কিনা। তো দেখা যায় এটাও আছে। যদি দুইটাই থাকে তাহলে কোম্পানিকে কি বলা যায়? জায়েজ বলা যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন দেখব যে আইনগত সত্তা শরঈ ভিত্তি আছে কিনা, বা শরীয়তে আইনগত সত্তার কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, এটা প্রথমে দেখব, তারপরে লায়াবিলিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আইনগত সত্তার শরঈ ভিত্তি আমরা যদি দেখি, প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে ওয়াকফ। ওয়াকফ বলে একটা কি আছে, আমাদের শরীয়তের টার্ম আছে। ওয়াকফর সম্পত্তি যখন ওয়াকফ করা হয় তখন ওয়াকফ আলাদা একটা এন্টিটি হিসেবে কাজ করে। ওয়াকফ সম্পত্তির কেউ মালিক থাকে না। ওয়াকফ সম্পত্তির কোনো মালিক কোনো ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, মুতাওয়াল্লি হয়, পরিচালনাকারী হয়। তখন ওয়াকফ কি হতে পারে? ওয়াকফ সে রিনিউ হয়ে যেতে পারে, কোনো কারণে ঋণ ক্রিয়েট হতে পারে, হলে এটা ওয়াকফ ফান্ডের উপরে যাবে। ওয়াকফ চাইলে কোনো সম্পত্তি ক্রয় করতে পারে, তখন ওয়াকফ ওই সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আলাদা এন্টিটি। দ্বিতীয় হলো বাইতুল মাল। বাইতুল মাল ইসলামের যে একটা কনসেপ্ট রয়েছে, এই বাইতুল মালও আলাদা একটা এন্টিটি। এমনকি শুধু বাইতুল মাল না, বাইতুল মালের কয়েকটা ভাগ থাকতে পারে। যেমন ধরেন, একটা হলো শুধু গরিবদের জন্য জাকাতের ফান্ড, আরেকটা ফান্ড হতে পারে শুধুমাত্র আপনার সাধারণ দানের ফান্ড। একটা হলো জাকাত ফান্ড, আরেকটা হলো কিসের ফান্ড? সাধারণ দানের ফান্ড। তো এক ফান্ড আরেক ফান্ড থেকে কি নিতে পারে? ঋণ নিতে পারে। এটা ইসলামের ফিকহের কিতাবে অনেক নজির রয়েছে। তো এক ফান্ড যদি আরেক ফান্ডের কাছ থেকে ঋণ নিতে পারে, তার মানে কি দুইটা আলাদা আলাদা এন্টিটি। এজন্য বাইতুল মালও একটা আলাদা পৃথক সত্তা হিসেবে কাজ করে। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার, ফিকহের কিতাবে একটা টার্ম আছে যে কোনো সম্পত্তি যদি এরকম হয়, দাইনুন মুস্তাগরিকুন মালুন মুস্তাগরাকুন বিদ্যাইনি, মুস্তাগরিকুন বিদ্যাইনি। কোনো ব্যক্তি মারা গেল, কোনো ব্যক্তি কি হয়ে গেল? মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির ঋণ হয়েছে ধরেন 500 টাকা, কিন্তু তার সম্পত্তি আছে মাত্র 200 টাকা। সম্পত্তি আছে কত? 200 টাকা। তো ওয়ারিশদের এই 200 টাকা ওয়ারিশদের হাতে যাওয়ার আগে প্রথমে তো ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে? ঋণ। এই ঋণ পরিশোধ করতে গেলে তার যে 200 টাকা আছে, ফিকহের কিতাবে বলা হয়েছে এই 200 টাকাই যারা 500 টাকা লোন দিয়েছে তাদের মাঝে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। এর বাইরে কোনো কি আসবে না, দায়িত্ব ওই ব্যক্তির উপরে আসবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, দুনিয়াতে এটার কোনো বিধান আসবে না, আখিরাতে আসবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। কথা বুঝতে পেরেছেন? সেটা কি প্রসঙ্গ? ভিন্ন প্রসঙ্গ। তবে দুনিয়াতে তারা আর কোনো কিছু দাবি করতে পারবে না। ওয়ারিশদের কাছে গিয়ে কি করতে পারবে না? দাবি করতে পারবে না। হ্যাঁ, ওয়ারিশরা যদি ব্যক্তিগত উদ্যোগে পরিশোধ করে দেয়, ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিয়ামতের দিনে তার জন্য ঠেকে থাকতে না হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝতে পেরেছেন? এটাও একটা উদাহরণ যে লিমিটেড ব্যক্তি সত্তা আলাদা, মানে এই যে সম্পত্তিটা হইলো, এই সম্পত্তিটাই আলাদা ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। এই সম্পত্তিটাকে আলাদা কি করা হয়? ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। এই ব্যক্তির বাইরে এই ঋণটা আর কোথাও যায় না। কথা বুঝতে পেরেছেন? এই 3 ধরনের। আরেকটা উদাহরণ আছে, এটা শাফি মাযহাব অনুযায়ী। আচ্ছা, যে সম্পত্তি রেখে গেছে 200 টাকা, এই সম্পত্তিটাই আলাদা একটা এন্টিটি তৈরি হয়ে যায়, মৃত ব্যক্তির এন্টিটি। যে কারণে
ওই যারা ঋণ পায় তারা ওই সম্পত্তিকে গিয়ে বলে যে তুমি আমার কাছে টাকাটা আসো বা তুমি দাও, এছাড়া ওর কাছে গিয়ে বলতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে সম্পত্তিটাই আলাদা কি তৈরি হয়, একটা এন্টিটির কাজ করে, মানে মৃত ব্যক্তির এন্টিটি বদল, মৃত ব্যক্তির পরিবর্তে সে প্রতিনিধি হিসেবে কাজ করে, মানে ঋণের ক্ষেত্রে। এর বাইরে কেউ মৃত ব্যক্তির কাছে গিয়ে তার চাইতে পারবে না, ঋণ চাইতে পারবে না, সে তো মারাই গেছে। ঋণটা কোত্থেকে নিতে হবে, যে সম্পদ আছে শুধু অতটুকুর কাছে নিতে হবে, এর বাইরে কোথাও যাওয়া যায় না। এই জন্য এই সম্পত্তিটাকে আলাদা কি বলা হয়, এন্টিটি ধরা হয়। তো আরেকটা উদাহরণ আছে যেটা শাফি মাযহাবে মানে স্বীকৃত, আমাদের মাযহাবে স্বীকৃত না, এটা এই জন্য এটা আর বলছি না, জাকাতের ক্ষেত্রে এটা হয়। তাহলে আমরা আলাদা একটা সত্তার ভিত্তি আছে, ইসলামে কি আছে, আলাদা এন্টিটি বা সত্তার কি আছে, ভিত্তি আছে। তো তাহলে একটা অংশ বৈধ হয়ে গেল, অর্থাৎ কোম্পানি যে আলাদা একটা সত্তা তৈরি করে, লিগ্যাল এন্টিটি তৈরি করে, এই লিগ্যাল এন্টিটিটা কি তৈরি করা বৈধ আছে। কথা বুঝতে পেরেছেন? এবার দ্বিতীয় অংশে আসি, সীমিত দায়, লিমিটেড দায়, এটার কোনো নজির আছে কিনা। এটার নজির আছে। এটার একটা নজির হলো এই যে আগের যুগে যখন গোলামবাদীর প্রচলন ছিল, যিনি মালিক তিনি চাইলে গোলামকে বলতে পারেন যে ঠিক আছে তুমি কি করো, ব্যবসা বাণিজ্য করো, অনুমোদন দিতে পারেন। তো গোলাম যে ব্যবসা করবে, সমস্ত ব্যবসার মানে লাভগুলো বা ব্যবসার টাকাগুলো সব কিছুই কিন্তু মালিকেরই। সব কিছু কার, মালিকের। গোলাম শুধু কি করবে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। যেহেতু সে একজন ব্যক্তি, সে যদি কোনো ঋণ করে, ঋণওয়ালা মানে যার কাছ থেকে ঋণ করেছে সে টাকা চাইবে কার কাছে, না, গোলামের কাছে। কারণ সে তো একজন ব্যক্তি, টাকা চাইবে কার কাছে, ওই গোলামের কাছে এসে যেতে হবে, এই তোমার কাছে তো আমি টাকা পাই, তুমি আরেকদিন আমার কাছ থেকে টাকা নিয়েছো ব্যবসায়িক প্রয়োজনে। কথা বুঝতে পেরেছেন? তো গোলামে কি করেছে, লেনদেন করতে করতে গিয়ে সে আপনার অনেক পরিমাণের ঋণ করে ফেলছে, ব্যবসায়িক কার্যক্রমে অনেক ঋণ করে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? এখন যদি ঋণ করে ফেলে, এখন ঋণ যারা পায় তারা গোলামের কাছ থেকে এসে টাকা চাচ্ছে, কারণ গোলামের কাছে তো টাকা নাই। এখন কি হবে, এখন বিধান হলো গোলামই তো একটা সম্পদ, গোলাম একটা কি সম্পদ। মালিকের ক্ষতি কি হবে, মালিকের ক্ষতি হবে এই গোলামটাকে তার দিয়ে দিবে। হ্যাঁ, এর বাইরে ধরেন গোলামের দাম হলো 500 টাকা, কিন্তু ঋণ হয়েছে 1000 টাকা। ঋণ হয়েছে কত, গোলাম ঋণ করে ফেলছে 1000 টাকা, কিন্তু গোলামের দাম 500 টাকা। এখন ঋণ দাতারা কত টাকা পাবে, 500 টাকা পর্যন্ত পাবে। কথা বুঝতে পেরেছেন? 1000 টাকা তারা তুলতে পারবে না। এটাকে বলে আব্দুন মাজুনুন ফিত্তিজারা। তো আব্দে মাজুন ফিত্তিজারা এটা হলো একটা উদাহরণ যে দায়টা কি হলো, এখানে লিমিটেড হলো, সীমিত হলো। কথা বুঝতে পেরেছেন না? এটাকে একটা উদাহরণ হিসেবে পেশ করা হয় যে এই উদাহরণের মাধ্যমে আমরা পাই যে দায় কি হইতে পারে, সীমিত হইতে পারে। কথা বুঝতে পেরেছি আমরা? এর উপর ভিত্তি করে মূলত কোম্পানির যে সীমিত দায়ের যে কনসেপ্টটা সেটাকে বৈধ বলা হয়, যে হ্যাঁ সীমিত দায় হতে পারে। অথবা কোনো ব্যক্তি যদি কোনো দোকান খোলে, দোকান তৈরি করে বলল, ঘোষণা করে দিল, ফিকহের কিতাবে এটাও পাওয়া যায়, ঘোষণা করে দিল যে আমার এই দোকানে যে পরিমাণের সম্পত্তি আছে, আমি যত লোন গ্রহণ করব এই সব লোন শুধু এই দোকানের সম্পত্তি থেকেই আমি পে করব, এর বাইরে আমার যে সম্পত্তি আছে সেখান থেকে আমি কি করব না, পে করব না। এই ধরনের ডিসক্লোজার দিয়ে যদি কোনো ব্যক্তি লোন নেয়, তাহলে সে এই লোনটা নিতে পারে এবং এই দোকানে যা আছে এর বাইরে সে দায়বদ্ধ থাকবে না। এটারও নজির ফিকহের কিতাবগুলোতে পাওয়া যায়। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো ফিকহে যেহেতু নজির পাওয়া যায়, এভাবে যেহেতু করা যায়, এই কারণে আমরা বলতে পারি যে কোম্পানির লিমিটেড দায় এটাও বৈধ, মৌলিকভাবে বৈধ। বৈধ বলতে মানে কনসেপ্ট হিসাবে মৌলিকভাবে এটা কি বৈধ। এখন প্রসঙ্গ আসবে যে লিমিটেড দায়কে যখন আমরা বৈধ বলে দেব, এরপরে যদি কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়, কোনো বৈধ বিষয়ে যদি
কি পাওয়া যায়? ক্ষতিকর উপাদান পাওয়া যায়, তখন কি সেটা বৈধ থাকবে কিনা? এটা হলো দ্বিতীয় মাসালা। এটা কি মাসালা বলেন? দ্বিতীয় মাসালা। গোলামের ক্ষেত্রে যেটা হয়েছে, সে একটা ব্যক্তি, সে লেনদেন করেছে, সে ঋণী হয়েছে, সে নিজেও একটা সম্পদ, তো তাকে ওই সম্পদের পারপাসে তাকে দিয়ে দেওয়া হলো, এরপরে আর বাকিটা দেওয়া সম্ভব হচ্ছে না, এটা হলো। কিন্তু কোম্পানিকে যখন আলাদা এন্টিটি হিসেবে তৈরি করা হলো, কোম্পানি তো আর এখানে গিয়ে কার্যক্রম পরিচালনা করে নাই। গোলাম তো নিজে গিয়ে কার্যক্রম পরিচালনা করে সে কি হয়েছে? ঋণী হয়েছে। কোম্পানি নিজে গিয়ে কাজ করেছে? এবিসি কোম্পানি নিজে গিয়ে কাজ করেছে? কাজ তো করেছে কারা? প্রতিনিধিরা কাজ করেছে। তো সামান্য একটু কিন্তু পার্থক্য হয়ে গেল এন্টিটির ক্ষেত্রেও, লাইবিলিটির ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য হলো না? যে এখানে কোম্পানি কিন্তু নিজে গিয়ে লাইবিলিটিগুলো ক্রিয়েট করে নাই, আর গোলামে নিজে গিয়ে কী করেছে? লাইবিলিটিগুলো ক্রিয়েট করেছে। তো সামান্য একটু পার্থক্য কিন্তু আছে। এইটুক পার্থক্য থেকেই মূলত লাইবিলিটি যে বলা হয়েছে যে সীমিত লাইবিলিটি হইতে পারে, এটা যদি কোনো কারণে ক্ষতিকর প্রমাণিত হয়, কোনো কারণে যদি কি হয়? ক্ষতিকর প্রমাণিত হয়, তো মৌলিক বিধান যদিও জায়েজ, তখন সেটাকে কি বলতে হবে? না জায়েজ বলে দিতে হবে, যদি ক্ষতিকর প্রমাণিত হয়। কথা বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে এখন আমরা ওই যে তিনটা যে প্রকার আছে পাবলিক লিমিটেডের, এই তিনটা যে কোম্পানি প্রকার আছে পাবলিক লিমিটেডের, এটার আমরা কি করতে পারি? আলোচনা করতে পারি। এখন বলেন, ওন পার্সন কোম্পানি যেটা হয়, একজন ব্যক্তি সে নিজে একটা কি করেছে? আলাদা করে এন্টিটি তৈরি করেছে, তৈরি করে সে ব্যবসা করছে এবং বলে দিচ্ছে যে আমি এই ব্যবসার বাইরে কিন্তু কি করব না, কোনো লায়াবিলিটি গ্রহণ করব না। এটা বৈধ কিনা বলেন? যদি বলি যে মৌলিক বিধান হিসাবে, বৈধ বলবো। মৌলিক বিধান হিসাবে কি বলবো? বৈধ বলবো। কিন্তু যদি দেখি এর ইন্টেনশনটা হলো এটা, যে কোম্পানির আলাদা এন্টিটি তৈরি করে কোম্পানিতে আমি ক্যাপিটাল দিব কত? 100 কোটি টাকা, 1 কোটি টাকা, কিন্তু আমি কোম্পানিতে মানুষের কাছ থেকে লোন নিব 100 কোটি টাকা কোম্পানির নামে, নিয়ে আমি ফুটুস করে ভেঙে যাব। এখন বলেন তখন এটা কোম্পানিটাকে জায়েজ বলবো কিনা? এই জন্য ফুকাহে কেরাম বলতেছেন যে ওন পার্সন কোম্পানি যেটা, এটার ব্যাপারে আপনার ফতোয়া দিতে আপনাকে সতর্ক হতে হবে। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া দিতে কি হতে হবে? সতর্ক হতে হবে। ফতোয়া যদি দিতেই চান, তাকি উসমানী সাহেব বলেছেন যে পাবলিক কোম্পানিতে এটি যৌক্তিক হলেও হতে পারে, প্রাইভেট কোম্পানিতে, তিনি প্রাইভেট কোম্পানির কথা বলেছেন। আর ওপিসি পার্সোনাল মানে ওয়ান পার্সন কোম্পানি যেটা, এটা তো 2020 সালে আমাদের বাংলাদেশে মাত্র চালু হয়েছে। আইন সংশোধন করে 2020 সালে কি করেছে? ওয়ান পার্সন কোম্পানিকে বৈধতা দিয়েছে। এগুলোর ক্ষেত্রে বলেছেন যে গুটি কয়েক ব্যক্তি যদি দায় এড়ানোর উদ্দেশ্যে এটি ব্যবহার করে বা প্রতারণা করে, তবে তা শরিয়া পরিপন্থী হবে। তবে সেটা কি হবে? শরিয়া মূল বিধান হিসেবে কি বলা যাবে? জায়েজ বলা যাবে, কারণ এটার সুরত আছে। কিন্তু যদি এটাকে তারা কোনো কারণে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা করে, তখন সেটা কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে প্রতারণার কারণে। কথা বুঝতে পেরেছেন? তো একই ক্ষেত্রে আমরা তো তাহলে দুইটার বিধানই বললাম। ওপিসি অর্থাৎ প্রাইভেট, ওপিসি অর্থাৎ ওন পার্সন কোম্পানির ক্ষেত্রেও একই বিধান। দ্বিতীয় হলো কি প্রাইভেট লিমিটেড যেটা, সেটার ক্ষেত্রেও একই মাসালা। তৃতীয় হলো পাবলিক লিমিটেড। এখানে যেহেতু সকল পাবলিকই এখানে শরিক, এজন্য এখানে ওই ক্ষতির আশঙ্কাটা, অর্থাৎ দায়টা মানে অনেক ক্রিয়েট হয়ে যাওয়ার পরেও সকলেই ভেঙে যাওয়া তো আসলে কি না, সম্ভব না। এজন্য এটাকে অনেকে বলেন যে জরুরতের কারণে এটা স্বাভাবিকভাবে থাকতে পারে। কিন্তু এখানেও যদি কোনো সমস্যার আশঙ্কা হয়, যেমনটা বর্তমান সময়ে বিখ্যাত কিছু কোম্পানির ক্ষেত্রে হচ্ছে, বিগত সরকারের সময়ের কিছু বিখ্যাত কোম্পানি ছিল, যে কোম্পানিগুলোর অবস্থা এখন কি খুবই খারাপ। আরও সহজ উদাহরণ যদি ইভ্যালি, ঠিক আছে না? ইভ্যালি কোম্পানির এখন অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। এটা তো এখন মানে অস্তিত্ব নাই বলতে কি, মরা নাই, কিন্তু এর সত্তা জীবিত আছে। কিন্তু এর কাছে যারা মানে শেয়ার দিয়েছিল, নিয়েছিল, অথবা লেনদেন যারা করেছে, যে লাইবিলিটিগুলো ক্রিয়েট হয়েছে, তারা কিন্তু কোনো কি পাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা যদি বলতে চাই বর্তমানে কিছু ইসলামী ব্যাংকের, 5টা ইসলামী ব্যাংকের অবস্থা একই, যেগুলোকে মার্জ করা হয়েছে। 5টা ইসলামী ব্যাংকে কি করা হয়েছে?
মার্জ করা হয়েছে এগুলোর মানে সমস্যার কারণে যে পরিমাণের সম্পদ আছে লায়াবিলিটিস তার চেয়ে বেশি, বরং মানে ঋণ খেলাপি তার চাইতে অনেক বেশি, মানে মানুষ টাকা নিয়ে নিয়েছে। এখন বলেন যদি এরকম হয় যে এই কোম্পানিগুলোতে যারা বোর্ড অফ ডিরেক্টরস ছিলেন তাদের উদ্দেশ্যই ছিল এরকম, আমরা 15 কোটি টাকা দিয়েছি, মানুষের কাছ থেকে তুললাম আরও 400 কোটি টাকা, এই 400 কোটি টাকা নিয়ে আমরা কোথায় চলে যাব? মানে এই 400 কোটি টাকা আমরা কি করব? মানে আমি ধরেন ওই বোর্ড অফ ডিরেক্টরসের যদি আমি একজন সদস্য হই, আমি যদি এটা করি, আমার আরও 3 থেকে 4টা কোম্পানি আছে, ওই সব কোম্পানিতে আমি শুধু ঋণ নিয়েছি। এই 400 কোটি টাকা থেকে কি করেছি আমি? সবগুলো কোম্পানিতে শুধু ঋণ মঞ্জুর করাইছি, আর তারা ঋণগুলো নিয়ে গেছে। নিতে নিতে মানে 300 কোটি টাকা আমি শুধু আমার অন্যান্য কোম্পানিতে ঋণ নিয়েছি। ঋণ নিয়ে ওই টাকাগুলো আর এই কোম্পানি এবিসি কোম্পানিতে আমি কি করছি না, দিচ্ছি না। এটাকে তো ঋণ খেলাপি বলে। এইভাবে টাকাগুলো কি করে ফেলা হলো? জনগণের টাকাগুলো সরিয়ে ফেলা হলো, আলাদা করে ফেলা হলো। দায়টা আসবে কার উপরে? এবিসি কোম্পানির উপরে, আমার উপর তো আর আসবে না। এই ইন্টেনশনে যদি কোম্পানি তৈরি করা হয় এবং এই ইন্টেনশনটাই যদি থাকে, তখন কোম্পানি ফরমেশনটা কিভাবে জায়েজ হবে? কথা কি বুঝতে পেরেছেন? তো পাবলিক লিমিটেড কোম্পানিতে যদি ইন্টেনশনটা এরকম হয়, তাহলে ইন্টেনশনের উপর ভিত্তি করে আপনাকে বৈধতা অবৈধতার বিষয়টা বিবেচনা নিতে হবে। মৌলিক বিধান হিসেবে যদিও বৈধ, কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে বাংলাদেশে বা অন্যান্য দেশেও, যে জনগণের টাকাগুলোকে একত্রিত করা হয় ঠিক, করার পরে সেটাকে নিয়ে যারা পরিচালনা পর্ষদে আছেন তারাই সেগুলোকে নানানভাবে অন্য অন্য কোম্পানিতে ঋণ দেয়। যেইগুলোতে ঋণ দেয় সেগুলোর মালিকও তারাই হয়। এই টাকাগুলো সরিয়ে এই কোম্পানিটাকে কী করে ফেলে? ফোকলা করে ফেলে। এরপরে যারা শেয়ার হোল্ডার ছিল তারা এখানে এসে শেয়ারগুলো টাকাগুলো তুলতে চায়, তারা পায় না। আর যারা এদের সাথে লেনদেন করে টাকা ঋণ দিয়েছিল তারা এসে ঋণ চায়, কিন্তু কি পায় না? ঋণ পায়। এজন্য বর্তমান যুগের ফকিহগণ চিন্তা করছেন যে এটার ফতোয়া নিয়ে নতুনভাবে গবেষণা করতে হবে এবং সরাসরি এই লিমিটেড কোম্পানির যে চিন্তা চেতনাটা, ধারণাটা, এটাকে সরাসরি শুরুতেই এটাকে বন্ধ করে দিতে হবে। এখন এটাকে সময় এসেছে এটাকে কি করার? এই সমস্যার কারণে মৌলিকভাবে বিধানগতভাবে বৈধ হলেও এই সমস্যাগুলোর কারণে মানুষের সম্পদকে হেফাজত করার জন্য অন্ততপক্ষে লিমিটেড এই ব্যাপারটাকে কি করে দেওয়া দরকার? তুলে দেওয়া দরকার এবং নাজায়েজ বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? এই বক্তব্যটা ইন্ডিয়ার ফিকহি সেমিনারে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। এই কিতাবটি হলো ইসলামের অর্থব্যবস্থা। মাওলানা আবদুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ, আমাদের ওস্তাদ মোহতারাম, তিনি এটি লিখেছেন। এখানে তিনি এই পর্যালোচনাগুলো এনেছেন। ইদারাতুল মাবাহিসিল ফিকহিয়া, ভারতের সিদ্ধান্ত। গত 13-15 মুহররম 1444 হিজরি মোতাবেক 12-14 আগস্ট 2022 তারিখের ভারতের বেঙ্গালুর, কর্ণাটক এ জমিয়তে উলামায়ে হিন্দ পরিচালিত ফিক বোর্ড এটি। ইদারাতুল মাবাহিসুল ফিকহিয়ার 17তম ফিক মজলিস অনুষ্ঠিত হয়। তাতে কোম্পানির সীমিত দায় তত্ত্ব নিয়ে দীর্ঘ শরিয়া পর্যালোচনার পর এ সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়। লিমিটেড কোম্পানি যদি লোকসানের শিকার হয়, তাহলে কোম্পানি পরিচালকদের ওপর দায়িত্ব হলো কোম্পানির যাবতীয় স্থানান্তরযোগ্য ও অস্থানান্তরযোগ্য যাবতীয় অ্যাসেট বিক্রয় করে ঋণ বা দায় পরিশোধ করা জরুরি। এরপরও কোম্পানির উপর কোনো দায় থেকে গেলে এ লোকসানের পেছনে পরিচালকদের অবহেলা ও সীমালঙ্ঘন থাকলে এসব দায় পরিচালকদের ব্যক্তিগতভাবেও আদায় করা সরই দৃষ্টিতে আবশ্যক হবে। কথা বুঝতে পেরেছেন? ওই যে লিমিটেড করে নিয়েছে শুরুতেই, লিমিটেডটা যদি আসলে দায় সৃষ্টি হয়ে যায়, 500 টাকার আপনার ধরেন 400 কোটি টাকার সম্পদ ছিল, দায় হয়ে গেছে 600 কোটি টাকার, তো 400 কোটি টাকা তো কোম্পানির সম্পদ বিক্রি করে আপনি শোধ করবেন। বাকি টাকা শোধ করতে হবে কোত্থেকে? যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছে তারা তাদের নিজেদের সম্পদ থেকে কি করবে? এটা পরিশোধ করবে। শরিয়া সম্মত মানে যদি বিধান হয় তাহলে এটাই হবে বিধান। তার মানে লিমিটেড যে ধারণাটা সেটাকে কি করে দেওয়া হচ্ছে? প্রশ্নবিদ্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই লোকসানের পেছনে তাদের কোনো ত্রুটি না থাকলে সেক্ষেত্রে উক্ত দায় পরিশোধের দায়িত্ব তাদের উপর বর্তাবে না। তো তাহলে আমরা এখান থেকে যদি মাসআলা বুঝতে চাই, তাহলে লিমিটেড দায় কোম্পানি তৈরি করা এটা এই শর্তে জায়েজ হবে যে যদি দায়
কোম্পানির সম্পদের চাইতেও বেশি হয়ে যায়, তখন ওই দায়গুলো বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তারা কি করবে? পরিশোধ করবে। এই শর্তে কি করতে পারবে? মানে তাদের যদি কোনো নেগলিজেন্স না থাকে, কোনো ত্রুটি না থাকে, যদি ত্রুটি থাকে তাহলে এই দায়গুলো তাদেরকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। এই শর্তে তখন কোম্পানি, লিমিটেড কোম্পানি তৈরি করা তখন কি হবে? বৈধ হবে। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। আপনারা যদি পড়ে নিতে পারেন খুব ভালো হবে। ইসলামের অর্থব্যবস্থা, হ্যাঁ, এই কিতাবটা যদি আপনারা পড়ে নেন তাহলে অনেক ভালো হবে। এখানের আলোচনাটা শুরু হয়েছে 192 পৃষ্ঠা থেকে মোটামুটি 209 নং পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনা আছে। এখানে খুবই সুন্দরভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে যে কেন এটা ক্ষতিকর, এবং এখানে শর্ত দেওয়া হয়েছে। দেখেন, এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে এরকম যে কোম্পানি যখন গঠন করা হবে, তো কোম্পানি গঠনের শুরুতেই স্বয়ংক্রিয়ভাবে আমাদের বাংলাদেশের যে আইন, সে আইন অনুযায়ী কোম্পানি যখন গঠিত হয় স্বয়ংক্রিয়ভাবেই লিমিটেড দায় বিষয়টাকে যুক্ত করে দেওয়া হয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে লিমিটেড দায় সৃষ্টি না করে ওখানে অপশন রাখা উচিত যে আমি যে কোম্পানি করছি এটা লিমিটেডও হতে পারে, আনলিমিটেডও হতে পারে। যদি এটা হয় তাহলে আনলিমিটেড যখন দায় হবে তখন ওইটা সহজেই শরিয়াসম্মত হয়ে যাবে, আর লিমিটেড দায় হলে তখন সেটা শর্ত সাপেক্ষে কী হবে? বৈধ হবে। কথা বুঝতে পেরেছেন? এটা যদি করা হয় তাহলে এই কোম্পানি ফরমেশনটা তখন সঠিক পথে অগ্রসর হবে। দ্বিতীয় হলো, উদ্যোক্তারা যদি কোম্পানি লিমিটেডও হয়, উদ্যোক্তাদের জন্য এই অপশনটা রাখা উচিত যে কোনো কারণে যদি তাদের নেগলিজেন্সের কারণে ক্ষতি হয় তাহলে কোম্পানি লিমিটেড হইলেও ওই দায়গুলো তারা কি করবে? নিজেদের উপরে নিয়ে নেবে। এই অপশন রাখা উচিত। তৃতীয় হলো, পরিচালকদের পূর্ববর্তী অর্থনৈতিক অপরাধ বা নেতিবাচক কোনো রিপোর্ট যদি থাকে তাহলে তাদেরকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে দেওয়া যাবে না? খুলতে দেওয়া যাবে না। এই ধরনের রেগুলেশন থাকতে হবে। এরকম বেশ কিছু আপনার শর্ত যুক্ত করে তারপরে আমরা কোম্পানির ফরমেশনটাকে কি করতে পারি? বলতে পারি যে এটা এভাবে করলে তখন বৈধ হবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়? এখানে আমরা স্লাইডটা দিয়ে দিব। অনেকগুলো শর্ত, মোটামুটি 8-10টা শর্ত আছে, এগুলো আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন। মজার ব্যাপার হলো সেটা হলো এই যে লিমিটেড দায় এর বিষয়টা 2020 সালেই বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন আইন 2020-এ এভাবে বলা হয়েছে যে লিমিটেড দায়ের ক্ষেত্রে যদি কোনো কোম্পানি চায় কাউকে, অন্য কোনো কোম্পানিকে ঋণ দেওয়ার সময় যদি এটা বলে দিতে চায় যে আপনার তো লিমিটেড কোম্পানি, আপনাকে আমি 500 কোটি টাকা ঋণ দিলাম, তবে এই ঋণ যদি আপনি পরিশোধ করতে না পারেন, অর্থাৎ আপনাদের কোম্পানি যদি পরিশোধ করতে না পারে, তাহলে এই দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে। অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস এর ওপরে ওই দায়টা চলে যাবে যদি কোম্পানি কি না করতে পারে? পরিশোধ না করতে পারে। এটাকে বাংলাদেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন আইন 2020-এ এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যখন কোনো ব্যাংকে যাবেন ঋণের জন্য, আপনার কোম্পানির জন্য ঋণ নেবেন, 500 কোটি টাকা ঋণ নিলে ব্যাংক আপনার কাছে এই শর্ত করে নিতে পারে যে আপনার কোম্পানি 500 কোটি টাকা যদি ঋণ পরিশোধ করতে পারে তাহলে তো হলো, না করতে পারলে আপনাকে কী করতে হবে? পরিশোধ করতে হবে। কিন্তু একই কাণ্ড যখন আপনার কোনো কারণে ব্যাংক যখন দেউলিয়া হয়ে যাবে বা কাছাকাছি হয়ে যাবে, যেমন কিছু ব্যাংকের অবস্থা এখন এরকম, জনগণ কিন্তু গিয়ে কী করতে পারে না, কারণ জনগণের সাথে এই ধরনের কোনো কন্ট্যাক্ট করতে পারে না। জনগণ কি যখন ব্যাংকে টাকা দেয়, ব্যাংকে যখন জনগণ ঋণ দেয়, জনগণ কি এই শর্ত করতে পারে? কেন শর্ত করতে পারে না? তোমার কাছ থেকে ব্যাংক বলবে যে আমি তোমার কাছ থেকে ঋণ নিলাম না, আরেকজনের কাছ থেকে নিব, কারণ সে শক্তিশালী, জনগণ কি দুর্বল। সে যেহেতু দুর্বল, ব্যাংকের কাছে এই শর্ত করতে পারে না যে আপনি যদি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হন, মানে ব্যাংক যদি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হয় তাহলে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের সম্পদ কিন্তু আমি নিয়ে নিব। এই শর্ত কিন্তু জনগণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে শর্তটাও করা হয়েছে, এই শর্তের ফায়দাটা কারা নেবে? শক্তিশালী ফার্ম যারা, শক্তিশালী কোম্পানি যারা, তারা নেবে। যারা জনগণ দুর্বল তারা কিন্তু এটার ফায়দাটা নিতে পারবে না।
ফলাফল কি হবে? কোনো কারণে যখন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তখন ভোগান্তি কার পোহাইতে হবে? জনগণের পোহাইতে হবে, ব্যাংকের কোনো ভোগান্তি নেই। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমরা কথা শেষের দিকে যেতে পারি যে ফলাফল কি দাঁড়াইলো? এই যে ব্যাংকিং ব্যবস্থাটা, ব্যাংকিং শুধু না, মানে কোম্পানির যে সিস্টেমটা, বিশেষ করে লিমিটেড দায় যে সিস্টেমটা, এই সিস্টেমটা সমাজের জন্য উপকারী, মানে জনগণের জন্য উপকারী নাকি ক্ষতিকর? আমাদের এই আলোচনা থেকে কি বোঝা গেল বলেন? এই যে মানে ব্রিটিশরা আমাদের উপর চাপিয়ে দিল লিমিটেড দায়, এটা শুরু হয়েছে হলো 1885-তে। কততে? 1885-তে ব্রিটিশ পার্লামেন্ট প্রথম আইন করে যে লিমিটেড দায় কোম্পানি করতে হবে এবং লিমিটেড দায় কোম্পানি করা যাবে। এই যেটা আমাদের উপর চাপিয়ে দিল, ফলশ্রুতিতে ব্রিটিশ আইনকে যারা কপি করেছে তারা সকলেই কোম্পানি যে আনলিমিটেড হইতে পারে এই ধারণাটাই ভুলে গেছে। কোম্পানিটিকে সব কোম্পানি হওয়ার অর্থে কী বানিয়ে দিয়েছে? লিমিটেড বানিয়ে দিয়েছে। ফলে কী হয়েছে? কোম্পানিগুলোর কোনো লস নাই, অর্থাৎ কোম্পানির যারা উদ্যোক্তা, যে 15 জন প্রথম কোম্পানিটা সৃষ্টি করলো তাদের কোনো লস নাই। কথা বুঝতে পেরেছেন? লস কাদের হয়? যারা শেয়ার কিনেছে তাদের হয়, অথবা লস কাদের হয়? যারা কোম্পানির সাথে কোনো লেনদেন করে কোম্পানিকে ঋণ দিয়েছে, লসটা তাদের হয়। ফলাফল লসটা কাদের হয়? জনগণের হয়। তাহলে এই অর্থব্যবস্থার এই যে নীতিটা, লিমিটেড দায়ের যে নীতিটা, এটা মূলত পুঁজিপতিদেরকে শক্তিশালী করা হচ্ছে, আর যারা জনগণ তাদেরকে দুর্বল করে দিচ্ছে। জনগণের অর্থগুলোকে মানে একটা বিশাল মানে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এই চিন্তা থেকেই মূলত বর্তমান ফোকাহে কেরামের মাঝে এই চিন্তা এসেছে যে সময় এসেছে লিমিটেড কোম্পানিগুলোকে বা লিমিটেড যে ধারণাটা, এটার ব্যাপারে স্পষ্ট কোনো মানে বক্তব্য দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? তো এই সমাজ বা এই ব্যবস্থা, এই অর্থনৈতিক এই চিন্তাধারাটা, এটা সমাজের জন্য, বিশেষ করে যারা দরিদ্র শ্রেণী, যারা আমরা আমানতদাতা বা আমানত দেই, ব্যাংকে টাকা রাখি বা কোম্পানিগুলোতে আমরা টাকা দেই, ইনভেস্ট করি, আমাদের জন্য এগুলো ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এই হলো মোটামুটি আজকের আমাদের আলোচনার সারসংক্ষেপ। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, ইসলাম বলে এক্ষেত্রে যে লিমিটেড কোম্পানি না হয়ে ইসলামের মূল ধারা হলো, মূল চিন্তা হলো মূলত দায় লিমিটেড হবে না, দায় কী হবে? আনলিমিটেড হবে। আলাদা এন্টিটি হলেও যারা বোর্ড অফ ডিরেক্টরস থাকবে তাদের উপরে দায়গুলোকে কী করে দেওয়া হবে? চাপিয়ে দেওয়া হবে, যেন জনগণের সম্পদটা কী থাকে? সুরক্ষিত থাকে। এটা হলো ইসলামিক চিন্তাধারা। এর বিপরীতে আপনার কনভেনশনাল চিন্তাধারা হলো যে আপনার উপরে শুধু কোম্পানির উপরেই দায়টা থাকবে, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের উপর কোনো থাকবে না, কোনো দায় থাকবে না। কথা বুঝতে পেরেছেন না? এই হলো আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে আমরা যে বিষয়গুলো জেনেছি সেগুলো ভালোভাবে বোঝার এবং ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন।